ঠিক আছে, আমরা স্টার্ট করে দিই, না হলে হবে না। স্টার্ট। রেজা ভাই, হ্যাঁ বল। ক্লাস শুরুর আগে 2 মিনিট কি একটু স্ক্রাম আর স্প্রিন্ট নিয়ে একটু বলবেন নাকি? হ্যাঁ হ্যাঁ। অ্যাজাইল তো একটা প্রসেস পেলাম, অ্যাজাইলের ভিতর আসলে স্ক্রাম স্প্রিন্ট এইটা একটু লিঙ্কটা একটু ঠিক করে দেন, এটা এখানে আমার একটু গোলমাল লেগে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাজাইল নিয়ে তো আমরা শুরু থেকে কথা বলতেছিলাম। তার মানে অ্যাজাইলের আসলে আমরা জানি যে অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি, মেথোডোলজি। হ্যাঁ প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি, সেটা আসলে 4টা ভ্যালু এবং 12টি প্রিন্সিপাল ড্রিভেন, তাই না? জি। এবং এই 4টা ভ্যালু এবং 12টি প্রিন্সিপালকেই ইউজ করে আসলে প্রায় 100 এর মতো ফ্রেমওয়ার্ক আছে, যারা আসলে অ্যাজাইলের এই ভ্যালু প্রিন্সিপালকে ইউজ করে নিজেরা ফ্রেমওয়ার্ক তৈরি করছে। তার মধ্যে সবচেয়ে পপুলার ফ্রেমওয়ার্ক যেটা বলতেছি আমরা, সেটা বললাম স্ক্রাম, তাই না? স্ক্রাম। আচ্ছা, স্ক্রামটাই আসলে স্টুডেন্ট ম্যানুয়ালে স্ক্রামটা আসলে ডাইরেক্টলি না বলে স্ক্রামের জিনিসগুলো ইউজ করছে, যেহেতু এটা সবচেয়ে পপুলার ইউজ হয় অ্যাজাইলে। তো তো আমরা কিন্তু মানে অ্যাজাইলের মেইন কনসেপ্টটা কি? মেইন কনসেপ্টটা হচ্ছে ইটারেটিভ হবে আর ইনক্রিমেন্টাল হবে, তাই না? জি, ইটারেটিভ ইনক্রিমেন্ট, রাইট। ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল হবে, এই জিনিসটাকে আসলে সবাই বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করছে। সো এবং আরেকটা জিনিস অ্যাজাইলে, কয়েকটা কথা কিন্তু অ্যাজাইলে বারবার আমরা বলি, একটা হচ্ছে টাইম বক্স বা টাইম বাউন্ড। টাইম বক্স থাকবে, ঠিক আছে? টাইম বক্স কেন? যাতে আসলে খুব ছোট ছোট টাইম বক্স থাকবে, যাতে আমরা একটা টাইম বক্সের পরে কাস্টমারকে কিছু ভ্যালু ডেলিভারি দিতে পারি, তাই না? ভ্যালু ডেলিভারি দিতে পারি, এবং এই যে ভ্যালুটাকে আমরা বলতেছি এমভিপি। টাইম বক্সটা আমরা যদি ওই ইসের সাথে কম্পেয়ার করি তাহলে একটা মাইলস্টোন বলতে পারি, তাই না? ট্রেডিশনাল ইয়া অনুযায়ী। হ্যাঁ, ট্রেডিশনের সাথে কম্পেয়ার করলে মাইলস্টোন বলতে পারি। হ্যাঁ, ছোট ছোট মাইলস্টোন, ছোট মাইলস্টোন, ছোট একদম ছোট মাইলস্টোন, কারণ আসলে ম্যাক্সিমাম টাইম বক্স সেটা হচ্ছে 4 সপ্তাহ বা 1 মান্থ বলা হয় আর কি, 1 মান্থ কিংবা 4 উইকস। সো এখন স্প্রিন্ট মানে কি? স্প্রিন্ট আর ইটারেশন ইজ দ্য সেম টার্মিনোলজি কিন্তু, হ্যাঁ। ইটারেশন অর স্প্রিন্ট দ্য সেম টার্ম। আচ্ছা। এবং আমরা বলতেছিলাম যে ইনক্রিমেন্টাল, তার মানে আমরা বললাম 4 সপ্তাহের একটা ইটারেশন হবে। 4 সপ্তাহ ইটারেশন হবে, তার মানে হচ্ছে 4 উইক পরে আমরা কিছু ডেলিভারি দেব, সেটাকে বলা হচ্ছে ইটারেশন। কিংবা এটাকে বলে স্ক্রামে, এটাকে বলে স্প্রিন্ট। স্ক্রাম স্প্রিন্ট। হ্যাঁ, স্ক্রামে অ্যাজাইলে বললে ইটারেশন বলবো। হ্যাঁ, মানে কমন টার্মিনোলজি ইটারেশন, মানে ইটারেটিভ থেকে ইটারেশন শব্দটা নেওয়া হয়েছে। আর স্ক্রাম নিজে এটাকে বলে স্প্রিন্ট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কোন কনফিউশন আছে? আর একটু ছিল হলো যে সাথে, হ্যাঁ বলো। স্প্রিন্ট প্ল্যানিং, ডেইলি স্টার্ট অফ দ্য মিটিং, স্প্রিন্ট রিভিউ, স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ। স্প্রিন্ট রিভিউ আর রেট্রোস্পেক্টিভ এই দুটো কি করে? আচ্ছা, আমরা তো এটা আগেও আলোচনা করছি যে আমরা তাইলে একটা স্প্রিন্ট যখন ডিসাইড করি, স্প্রিন্টটা হচ্ছে কন্টেইনার, মানে এটা 4 সপ্তাহের, তাই না? জি। এখানে প্রথম দিন করি হচ্ছে ইটারেশন প্ল্যানিং। জি। যদি আসলে 4 সপ্তাহের বা 1 মাসের যদি ইটারেশন হয়, তাহলে আমরা সারা দিন 8 ঘন্টা করি হচ্ছে ইটারেশন প্ল্যানিং। ইটারেশন প্ল্যানিং এ 3টা মেইনলি কাজ করা হয়। হোয়াই, কেন আমরা ইটারেশনটা করতেছি, কি ভ্যালু ক্রিয়েট করতে পারবো, সেই ভ্যালু ডিসিশনটা নেই, সেটাকে বলা হয় স্প্রিন্ট গোল। 2 নম্বর কাজ করা হয় হোয়াট, আমরা প্রোডাক্ট ব্যাকলগ থেকে কি কি জিনিস এই ইটারেশনে ডেলিভারি দিতে পারবো, সেই হোয়াটটা আমরা ডিসাইড করি। ঠিক আছে। আর থার্ড হচ্ছে হাউ, এখন আমরা যে 4টা 5টা ইউজার স্টোরি নিলাম বা আইটেম নিলাম, সেগুলোকে আমরা কিভাবে ডেলিভারি দেব সেটা আমরা ডিসাইড করি, সেটা প্ল্যানিং করি, ডিটেইল প্ল্যানিং করি, সেটাকে বলা হচ্ছে ইটারেশন প্ল্যানিং। এবং সেখানে 3টা কাজ হয়, হোয়াই, হোয়াট এবং হাউ। আচ্ছা, এরপরে প্রতিদিন কি হবে? ডেইলি স্ক্রাম হবে, তাই না? 3টা এজেন্ডার উপরে। আচ্ছা,
এটা তাহলে ডেইলি অ্যাক্টিভিটি। এটা হচ্ছে পুরো ইটারেশনে একবার মাত্র হয়। আর লাস্টের দিন দুইটা অ্যাক্টিভিটি, শেষের দিন একটা হচ্ছে ইটারেশন রিভিউ, কিংবা এটা কিন্তু অনেকগুলো নাম আছে, এই সব নামগুলি জানতে হবে কারণ বিভিন্ন নামেই আসলে বলবে। ডেমো কিংবা স্প্রিন্ট রিভিউ, যেহেতু স্প্রিন্ট বলতেছি আমরা, স্প্রিন্ট মানে কি, তার মানে স্ক্রামের শব্দ, স্ক্রামে এটাকে বলা হয় স্প্রিন্ট রিভিউ। কিংবা আমরা যদি জেনেরিক অ্যাজাইল বলি তাহলে বলবো আসলে ইটারেশন রিভিউ, ঠিক আছে, বা ডেমনস্ট্রেশন, এই যে এটা, ঠিক আছে, বুঝতেছি আমরা, জি এই নামে পরিচিত। সো এটার মানে কি, এটার মানে হচ্ছে আপনার এই সময় যখন স্প্রিন্ট রিভিউ হবে সেই সময় আমরা যে পুরো 4 সপ্তাহ ধরে কাজ করলাম কয়েকটা আইটেমের উপরে এবং একটা ভ্যালু ক্রিয়েশনের জন্য, তো সেইটা আমরা কাস্টমারকে দেখাবো, এই জায়গাটাতে ডেমনস্ট্রেশন দেখাবো কাস্টমারকে, আমাদের প্রোডাক্টটা যেটা তৈরি করলাম, এবং কাস্টমারের ফিডব্যাক নেব, কোনো যদি চেঞ্জ রিকোয়েস্ট থাকে চেঞ্জ দেবো, এবং কাস্টমারের অ্যাকসেপ্টেন্স নেব যে আমরা যে কয়েকটা জিনিস করলাম এই থ্রু আউট দ্য ইটারেশন সেটা কি ঠিক আছে কিনা, ঠিক আছে। তো সেটা হচ্ছে ইটারেশন রিভিউ, যেখানে আমরা মেইন প্রোডাক্টটাকেই প্রেজেন্ট করি কাস্টমারের সামনে। তার মানে এখানে খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো একটু বোঝা খুব ইম্পর্টেন্ট। এখানে কারা কারা থাকে তাহলে, এখানে থাকবে ইন্ডিভিজুয়াল থাকবে, কে কে থাকবে, এক তো হচ্ছে প্রোডাক্ট ওনার থাকবে, স্ক্রাম মাস্টার থাকবে, টিম থাকবে, এরা তো আসল টিম, আর এর সাথে থাকবে কাস্টমার সি, ঠিক আছে। এটা যখন হয়ে গেল তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আসলে আমরা প্রোডাক্টের ডেমনস্ট্রেশন করলাম, প্রোডাক্টের ফিডব্যাক নিলাম, প্রোডাক্টের কোনো ইমপ্রুভমেন্ট নিয়ে ডিসকাস করলাম। এরপরে তো আমরা যেটা করব, এটা শেষ হওয়ার পরে যেখানে জেনারেলি কাস্টমার আর থাকবে না, আমরা করব রেট্রো। হ্যাঁ, আমরা নিজেরা রেট্রো করব, সংক্ষেপে রেট্রো কিংবা স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ কিংবা শুধু রেট্রোস্পেক্টিভ, ঠিক আছে। সো রেট্রোস্পেক্টিভ আমরা কি করব, আমরা এই যে থ্রু আউট দা ইটারেশন যে প্রসেস প্রসিডিউর অ্যাক্টিভিটি গুলো ফলো করছি সেটা আসলে ঠিক আছে কিনা, কোনো ইমপ্রুভমেন্টের স্কোপ আছে কিনা, আমরা কি করব, আই এবং এ করব। আই এবং এ মানে কি, ইটারেশন অ্যাকসেপ্টেন্স। না দেখেন এটা আমি কয়েকবার মনে হয় বলছি, আমরা রেট্রোতে আই এবং এ করব। আই এবং এ মানে ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে দেখবো যে আসলে কোন কোন জিনিস ভ্যালু অ্যাড করছে, কোনটা ভ্যালু অ্যাড করে নাই, কোন কোন প্রসেস আরো ইমপ্রুভ করা দরকার, সেগুলো আমরা ইন্সপেক্ট করব এবং অ্যাডাপ্ট করব, নেক্সট ইটারেশনের জন্য অ্যাডাপ্ট করব। আই এটাতে কিন্তু মেইন কাজ হচ্ছে এটা, বলেছিলেন না টিআইএ, টিআই, হ্যাঁ টিআই তো আসলে পিলার অফ স্ক্রাম, ট্রান্সপারেন্সি, ইন্সপেক্ট এবং অ্যাডাপ্ট, সেটার দুইটা হচ্ছে রেট্রোতে হবে আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করব, এখানে মেইন খেয়াল করতে হবে এটা আসলে যে আমাদের টিমের পারফরমেন্স বাড়ানো, টিমের পারফরমেন্স কিভাবে বাড়ানো যায়, নতুন কিভাবে প্রসেস ইমপ্রুভমেন্ট করা যায়, কিভাবে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করা যায়, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে সিআই, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। প্রতি ইটারেশন পর কেন করতেছি, যাতে আমরা আরো ইমপ্রুভ করতে পারি নেক্সট ইটারেশনে, এক জায়গায় যাতে স্টাক না থাকি। ইমপ্রুভমেন্ট বা কোয়ালিটির তো কোনো আসলে শেষ নাই। সো কন্টিনিউয়াসলি ফাইন্ড আউট করতে হবে, ইন্সপেক্ট করতে হবে, অ্যাডাপ্ট করতে হবে কিভাবে আরো আমরা প্রোডাক্টিভ হতে পারি ফুল টিম, এবং আমাদের প্রসেস প্রসিডিউর অ্যাক্টিভিটি গুলা আরো ভালো হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে এখানে যখন আমরা রেট্রোস্পেক্টিভ করতেছি, এখানে আসলে আমরা উই আর টকিং অ্যাবাউট টিম পারফরমেন্স, নট টকিং অ্যাবাউট ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, বুঝতে পারছি। অ্যাজাইল কখনোই প্রেফার করে না যে ইন্ডিভিজুয়াল আপনি পারফরমেন্স, মানে ব্লেম গেম, এটা কিন্তু ব্লেম গেম না যে কে খারাপ করছে কে ভালো করছে, দিস ইজ নট দ্য ব্লেম গেম ইভেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে হোল টিমের কি অবস্থা, আমরা কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি অ্যাজ এ টিম, অলওয়েজ অ্যাজ এ টিম, এবং প্রোডাক্টিভিটি, হোল টিমের প্রোডাক্টিভিটি, নট ইন্ডিভিজুয়ালের প্রোডাক্টিভিটি। এটি নিয়ে পরীক্ষায় একটা দুটো প্রশ্ন আসবে, কিন্তু আমরা অনেক সময় মনে করি যে এটা বোধহয়
সিঙ্গেল পার্সনের অ্যাসেসমেন্ট, নো, ইট ইজ অ্যাকচুয়ালি টিম অ্যাসেসমেন্ট। পুরো টিম নিজেরাই বলবে যে কেন আমরা খারাপ করলাম, কোথায় ভালো করা যায়। এবং তার জন্য আমরা অনেকগুলো কিন্তু রেট্রোর অনেকগুলো টেকনিক বলছিলাম, তাই না? ওই যে স্টার্ট, স্টপ, কিপ। তারপর আমরা বলছিলাম 4L বলছিলাম, লাইক, তাই না, ল্যাক্ট, হ্যাঁ এরকম বলছিলাম আর কি। রাইট, ঠিক আছে। দেখেন আর কোন কারো প্রশ্ন আছে? আবার কিছু তখন আবার আচ্ছা ঠিক আছে, আমরা আজকে পড়তে পড়তে আসলে কোশ্চেন গুলো আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা একটু কাইন্ডলি পড়বেন, পড়লে আসলে আমরা যে ক্লাস শুরুর আগে কিন্তু উই ক্যান ডিসকাস এনি কোশ্চেনস। আর না পড়লে কিন্তু প্রশ্ন করতে পারবেন না। এখন না পড়লে আর পরে মানে মাথায় থাকবে না, তখন পড়তে মন চাবে না, ইচ্ছাই করবে না পড়তে। এখন পড়লে বরঞ্চ ওই সাথে সাথে পড়ে গেলে তখন ওই কিছুটাই থাকবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে দেখেন আমরা আজকে শুরু করবো হচ্ছে প্ল্যান এন্ড ম্যানেজ স্কোপ। ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটার উপর ডিপেন্ড করে বাকি সমস্ত কিছু হবে প্রজেক্টের। সো আমরা এটা বলছিলাম আয়রন ট্রায়াঙ্গেলের তিনটা, স্কোপ, টাইম এবং হচ্ছে কস্ট। সো উই আর টকিং অ্যাবাউট স্কোপ। স্কোপ মানে হোয়াট অফ দ্য প্রজেক্ট, আমরা প্রজেক্টে কি করতে যাচ্ছি সেটাকে আইডেন্টিফাই করা, ঠিক আছে। এবং আমরা বলছিলাম এখানে প্ল্যান এন্ড ম্যানেজ স্কোপ মানে কি, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে 49 প্রসেসের যে প্রসেস চারটা, সেখানে বলছিলাম যে এখানে কয়টা প্রসেস আছে প্ল্যানিং এ, কিন্তু একটা প্রসেস আছে হচ্ছে প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট। দেখেন আমি গত ক্লাসে দেখাইছিলাম চারটা। তারপর হচ্ছে কালেক্ট রিকোয়ারমেন্টস, হ্যাঁ, তারপরে হচ্ছে ডিফাইন স্কোপ, এবং আরেকটা কি ক্রিয়েট ডাব্লিউবিএস। এই চারটা হচ্ছে আমরা যখন প্ল্যানিং এ স্টেজে থাকবো তখন আমাদের স্কোপ ম্যানেজমেন্টের এই চারটা প্ল্যানিং প্রসেস ফলো করতে হবে, সাকসেসফুলি আইডেন্টিফাইং আওয়ার স্কোপ অফ দ্য প্রজেক্ট। তখন আমরা চারটা প্রসেস ফলো করি। এই চারটা প্রসেসে আলোচনায় আমরা টপিক দিতে পাবো, প্ল্যান অ্যান্ড ম্যানেজ স্কোপ। সো প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট তার মানে হচ্ছে যে আমরা আসলে প্ল্যানিং করব যে কিভাবে স্কোপটাকে ডিফাইন করব, থ্রুআউট দ্য প্রজেক্ট কিভাবে স্কোপটা ম্যানেজ করব, এবং থ্রুআউট দ্য লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট কিভাবে আমরা এটা মনিটরিং এন্ড কন্ট্রোল করব, সেটা আমরা প্ল্যানিং এর মধ্যে হ্যাঁ প্ল্যান করি আমরা। এরপরে কালেক্ট রিকোয়ারমেন্ট মানে কি, খুবই সিম্পল। তার মানে কাস্টমার কি চাচ্ছে এটা বোঝার জন্য আমরা বিভিন্ন টুলস টেকনিক ইউজ করব রিকোয়ারমেন্টকে গ্যাদার করার জন্য, কালেক্ট করার জন্য। এটার একটা নতুন টার্ম এবার ইউজ হচ্ছে, সেই টার্মটাকে বলা হচ্ছে এলিসিটেশন। এলিসিটেশন মানে কি জানি আমরা? এলিসিটেশন এটা বাংলা কি? উপযুক্ততা। হ্যাঁ, উপযুক্ততা, এলিসিট। এলিসিট, হ্যাঁ। আমরা এটা আসলে ভালো বাংলা, আসলে আমি দেখতেছি যে ভালো বাংলা নাই, এটা ভালো ইংলিশ হচ্ছে ড্র আউট, বের করে নিয়ে আসা। কাস্টমার কি চাচ্ছে এটাকে ঠিকমতো বের করে নিয়ে আসা, এবং সেটা যাতে কোনো গ্যাপ না থাকে, কাস্টমার কি চায় সেই আন্ডারস্ট্যান্ডিং বোঝার জন্য, ঠিক আছে। তো আমরা আসলে পিএমবকে আগে সবসময় বলতাম কালেক্ট রিকোয়ারমেন্টস, রিকোয়ারমেন্ট কালেক্ট করা, কিন্তু এই টার্মটা আরো বেশি জোরালো টার্ম আর কি, এলিসিট করা। কাস্টমার কি চায় সেটা একদম বের করে নিয়ে আসা, যাতে তার কিছু এরকম কিছু না থাকে যেটা আসলে আমরা বের করতে পারি নাই। হ্যাঁ, তো এরকম অনেকগুলো টুল নিয়ে আমরা আলোচনা করবো, প্রায় 8টা বা 10টারও বেশি টুল নিয়ে আলোচনা করবো যে কিভাবে উই ক্যান ড্র আউট দ্য রিকোয়ারমেন্ট ফ্রম দ্য মাইন্ড অফ দ্য কাস্টমার। তারপরের প্রসেসটা হচ্ছে আমরা ডিফাইন স্কোপ। তার মানে রিকোয়ারমেন্ট কালেক্ট করলাম, কালেক্ট করার পরে আমরা ফাইনাল সমস্ত রিকোয়ারমেন্ট থেকে আমরা স্কোপটাকে ফাইনাল করব, যে আসলে কাস্টমার যে রিকোয়ারমেন্টগুলো বলতেছে কি কি ডেলিভারেবল এবং কি কি ডেলিভারি দিলে কাস্টমারের সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল হবে, সেটা হচ্ছে ডিফাইন স্কোপ। আর লাস্টেরটা হচ্ছে ক্রিয়েট ডাব্লিউবিএস, খুবই ইম্পর্টেন্ট। সব প্রজেক্টই এটা নিয়ে আলোচনা আছে প্রজেক্ট ম্যানেজমেন্টের বইয়ে। ডাব্লিউএস মানে হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। তার মানে হচ্ছে আমরা এই যে প্রথম তিনটা কাজ যেটা করলাম প্রসেস, এটা সবই ডেসক্রিপটিভ। ডাব্লিউবিএস হচ্ছে গ্রাফিক্যালি প্রেজেন্ট করে যে প্রজেক্টটার মধ্যে আসলে কি কি আমাদের বাউন্ডারির মধ্যে আছে, সেটা গ্রাফিক্যালি আমরা আইডেন্টিফাই করতে পারি। তো সেটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করব ডাব্লিউবিএস। এই ডাব্লিউবিএস থেকে পরে শিডিউলিং হয়, বাজেটিং হয়, রিস্ক আইডেন্টিফিকেশন করা হয়, কোয়ালিটি আইডেন্টিফিকেশন করা হয়। সো ডাব্লিউবিএস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ,
আচ্ছা, স্কোপ চ্যাপ্টারে আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটার মেইন ইয়া হচ্ছে কারো কাছ থেকে বোধহয় শব্দ আসছে, হোয়াট ইজ ইন আওয়ার প্রজেক্ট এন্ড হোয়াট ইজ নট ইন আওয়ার প্রজেক্ট, এটাকে আইডেন্টিফাই করা, আমাদের প্রজেক্ট বাউন্ডারিটা সেট করা, এটা হচ্ছে স্কোপের। কিন্তু স্কোপ মানে তো বাউন্ডারি টাইপ, তাই না? স্কোপ, হ্যাঁ। সো স্কোপ মানে হচ্ছে হোয়াট ইজ ইন আওয়ার প্রজেক্ট এন্ড হোয়াট ইজ নট ইন আওয়ার প্রজেক্ট, সেই বাউন্ডারিটা সেট করা খুবই গুরুত্বপূর্ণ এটা। কারণ যদি আমরা এটা ক্লিয়ার লাইন না ড্র করতে পারি, তাহলে কাস্টমার খালি চাইতে থাকবে, নেভার এন্ডিং এক্সপেকটেশন, কাস্টমার প্রজেক্ট জীবনেও শেষ হবে না, জীবনে শেষ হবে না। সো এই যে এই প্রসেসটা যেটা আমরা করতেছি, এই টপিকটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্গেট হচ্ছে যে আমার এই বাউন্ডারিটা সেট করা, যে দিস ইজ মাই স্কোপ, এর বাইরে উই ক্যান্ট ডেলিভার। যদি ডেলিভার করতে চাও তাহলে তোমাকে আলাদা টাকা দিতে হবে, আলাদা সময় দিতে হবে। আচ্ছা, এখন আমরা স্কোপকে আসলে দুইটা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, এই দুইটা ভাগ নিয়ে একটু বোঝা দরকার আমাদেরকে। একটা হচ্ছে, একটাকে বলা হয় প্রোডাক্ট স্কোপ, আর একটা হচ্ছে প্রজেক্ট স্কোপ। এই দুইটা একটু পার্থক্য একটু বোঝা দরকার, কারণ দেখবেন যে এই টপিকের মধ্যে বারবার প্রোডাক্ট এবং প্রজেক্ট স্কোপ বলে কথাগুলো আসবে। প্রোডাক্ট স্কোপ মানে হচ্ছে আমরা যে প্রোডাক্টটা তৈরি করতে চাই বা যে সার্ভিস বা যে ভ্যালু ক্রিয়েট করতে চাই, সেই প্রোডাক্টটার কি কি ফিচার থাকতে হবে, হ্যাঁ, এবং কি কি ফাংশনালিটি থাকতে হবে, সেটা হচ্ছে প্রোডাক্ট স্কোপ। ধরেন একটা বিল্ডিং বানাচ্ছি, কয়তলা হবে বিল্ডিংটা, কত স্কোয়ার ফিট হবে, কয়টা টয়লেট থাকবে, কয়টা রুম থাকবে, ঠিক আছে, ছাদে কি হবে, নিচে গ্যারেজ থাকবে কিনা, তারপর বাসাটা কি দক্ষিণমুখী হবে কিনা, এসব, কয়টা বারান্দা থাকবে। সো অল দিজ আর অ্যাকচুয়ালি প্রোডাক্ট স্কোপ। আর প্রজেক্ট স্কোপ কি? প্রজেক্ট স্কোপ হচ্ছে, হ্যাঁ, এই যে কাস্টমার চাচ্ছে বিভিন্ন এক্সপেকটেশন তার, সেটাকে ডেলিভারি দেওয়ার জন্য আমরা যে কাজগুলো করব, যেমন আমাদের কি আর্কিটেকচার ডিজাইন করতে হবে, স্ট্রাকচার ডিজাইন করতে হবে, আমাদেরকে কনস্ট্রাকশন করতে হবে, পাইলিং করতে হবে, ফাউন্ডেশন করতে হবে, অল দিজ আর প্রজেক্ট স্কোপ, which is actually for delivering this product scope. সো আমরা আসলে ইন্ডাস্ট্রিতে দুইটাকে আলাদা করি না, প্রোডাক্ট স্কোপ প্লাস প্রজেক্ট স্কোপ দুইটাকে আমরা একসাথে বলি স্কোপ বা প্রজেক্ট স্কোপ। সো নাথিং রং উইথ দ্যাট, ওটা ঠিক আছে। কিন্তু আমাদের যদি কোনো কনফিউশন হয়, কারণ এখানে দেখবেন যে অনেকবার প্রোডাক্ট স্কোপ এবং প্রজেক্ট স্কোপ নিয়ে কথা থাকবে, তাহলে প্রোডাক্ট মানে হচ্ছে যেটার আমরা বানাতে যাচ্ছি সেটার ফিচার এন্ড ফাংশনালিটিস কি কি চাচ্ছে কাস্টমার, আর প্রজেক্ট হচ্ছে সেটা ডেলিভারি দেওয়ার জন্য কাজগুলা। তাহলে ধরেন সফটওয়্যারে যদি আমাদের একটা বলা হয় যে আমরা একটা গেম বানাবো, মোবাইল অ্যাপে একটা গেম বানাবো, তাহলে কি হবে? একটা গেমের মধ্যে বিভিন্ন ক্যারেক্টার থাকে, তাই না? অনেকগুলো সিনারিও থাকে, হ্যাঁ, নেচার থাকে, সিনারিও থাকে, তারপর অনেকগুলো লেভেল থাকে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, কিংবা বেসিক লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, তারপর হচ্ছে এক্সপার্ট লেভেল। সো অল দিস আর অ্যাকচুয়ালি ফিচার্স of that particular game. What is project scope? Project scope is you have to do the graphical work, you have to do the coding, you have to do the testing, you have to do that documentation. All these are actually project scope for that particular mobile app game. ঠিক আছে? So this is the difference between product scope and project scope, but আমরা ইন্ডাস্ট্রিতে দুইটাকে একসাথে বলি প্রজেক্ট স্কোপ। ঠিক আছে? ওকে, চলেন আমরা ভিতরে যাই, কি আছে দেখি। enablers determine and prioritize requirements। তার মানে আমাদের চ্যাপ্টারটার উদ্দেশ্য হচ্ছে রিকোয়ারমেন্টকে আইডেন্টিফাই করা, এবং শুধু আইডেন্টিফাই করলে হবে না, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেহেতু আমরা অ্যাজাইলের সাথে কথা বলতেছি, অ্যাজাইলে সবসময় বলা হয় প্রায়োরিটাইজ করতে হবে, কাস্টমারের জন্য সবচেয়ে ভ্যালু এখন কোনটা দিবে সেটা আগে করতে হবে। আননেসারি আশেপাশে কাজ করলে হবে না, যেটা আমরা ওই যে পড়ছি না, মস্কোতে পড়ছি, মনে আছে তো না? মস্কো পড়ছি, তারপরে ক্যানো মডেল পড়ছি, সবগুলো টার্গেট কি ছিল? বের করা যে কোনটা আসলে কাস্টমারকে সবচেয়ে বেশি ভ্যালু ক্রিয়েট করবে। আচ্ছা, দেন সেকেন্ড এনাবলার হচ্ছে ব্রেকডাউন স্কোপ এন্ড ডিফাইন অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। হ্যাঁ, সমস্ত স্কোপগুলোকে ব্রেকডাউন করা, যেটা আমরা ডাব্লিউবিসি দেখবো, এবং প্রতিটা স্কোপের যাতে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকে, যেটাকে অ্যাজাইলে বলা হয় ডিওডি। একটু মনে রাখেন, এটা বারবার প্রশ্নের মধ্যে পাবেন। ডিওডি, ডেফিনেশন অফ ডান, যেটাকে আমরা ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে বলি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া।
প্রতিটা ডেলিভারেবলের অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকে, মানে কাস্টমার এই ক্রাইটেরিয়াগুলো মিট করলে বলবো যে ইয়েস আই হ্যাভ গট মাই এক্সপেক্টেড রেজাল্ট অর ডেলিভারেবল, সেটাকে বলা হয় অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। আর অ্যাজাইল ওটাকে বলা হয় ডেফিনেশন অফ ডান। তার মানে যেটা যে চেক লিস্টটা দেখে মিলে কাস্টমার বলবো যে হ্যাঁ আমি যেটা ডান হিসেবে ডিফাইন করছিলাম দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডান। ঠিক আছে, ডান ইজ ডান, এই শব্দটা অ্যাজাইলে বারবার দেখবেন, ডান ইজ ডান, ডান ডান। তার মানে ডেফিনেশন অফ ডান ইজ ডান। তাহলে এখন আমাকে একটু বলেন, এই যে একটু আগে আমরা আলোচনা করলাম ওই শহীদুল ভাইয়ের কোশ্চেনের এগেইনস্টে যে স্প্রিন্ট রিভিউতে আমরা কাস্টমারকে ইনভলভ করি, তাই না? কাস্টমারকে ইনভলভ করি না আমরা? হ্যাঁ। তাহলে কাস্টমার কি করবে বলেন তো? কাস্টমার আসলে এই ডেফিনেশন অফ ডান দেখে অ্যাকসেপ্ট করবে যে হ্যাঁ আমার এই ফিচার ডেলিভারি হয়েছে, আই এম হ্যাপি। আর যদি এটা কোনো তার স্যাটিসফ্যাকশন লেভেলটাই হলো ডিওডি এর উপর নির্ভর করছে। হ্যাঁ হ্যাঁ, যদি এটা মিট করতে না পারে তাহলে ওই ফিচারগুলো কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। দেখা যাবে যে আপনি 5টা ফিচার করছেন, এরকম হতে পারে যে তার মধ্যে হয়তো 3টা অ্যাকসেপ্ট হয়েছে আর 2টা আসলে হয় না, এরকম হতে পারে। তার মানে এই জন্য কি করতে হবে? এই জন্য আসলে প্রোডাক্ট ওনার যে আছে তার দায়িত্ব হচ্ছে থ্রু আউট দ্য ইটারেশন ডেফিনেশন অফ ডান অনুযায়ী মিলিয়ে দেখা যে টিম যেটা বানাচ্ছে এটা আসলে ডেফিনেশন অফ ডান অনুযায়ী মিট করছে কিনা। নাহলে এই যে লাস্ট মিটিং এ গিয়ে এরকম হলে তো আসলে ব্যাড, আপনার কিন্তু পারফরম্যান্সটা ইয়া হয়ে যাবে, শেষ পর্যন্ত পিএসসি পাবেন আর কি। হ্যাঁ, সো প্রোডাক্ট ওনার এই জন্য সবসময় দেখতে হবে প্রোডাক্ট ওনার যাতে এখানে এসে এটা একটু মনে রাখতে হবে যে স্পিন রিভিউতে প্রোডাক্ট এনার প্রথম দেখতেছে যে এই 3টা ডেলিভারি হয়েছে বাকি 2টা হয় না, এরকম যাতে না হয়। প্রোডাক্ট ওনার আসলে আগেই এগুলো চেক করে নিবে, ওখানে গিয়ে কাস্টমারকে দেখানো হবে। এখন কাস্টমার চেঞ্জ রিকোয়েস্ট দিতে পারে বা নতুন এক্সট্রা কোনো ফিচার যেতে পারে বা এডিশনাল কিছু যেতে পারে, সেটা আসলে অন্য বিষয়। কিন্তু ট্রাই করতে হবে যাতে আমাদের যে 4টা-5টা আইটেম নিয়েছি যাতে ওই 4টা-5টা আইটেম উই ক্যান ডেলিভার টু দ্য কাস্টমার। আচ্ছা, বিল ওয়ার্ক প্যাকেজ, ডু সাম ওয়ার্ক, এটা আসলে একটু ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টের কথা বলা হয়েছে যে আমরা ডাব্লিউবিএস তৈরি করে তারপর ডাব্লিউবিএস এর লোয়ার লেভেলকে আমরা বলি ওয়ার্ক প্যাকেজ। ওয়ার্ক প্যাকেজের মধ্যে কাজ থাকে, অ্যাক্টিভিটি থাকে, মানে এই কয়েকটা অ্যাক্টিভিটি করলে ওয়ার্ক প্যাকেজটা ডেলিভারি হবে। তো সেটা আমরা আলোচনা করব, তখন ক্লিয়ার হবে। আচ্ছা, এন্ড থ্রু আউট দ্য প্রজেক্ট মনিটর, রিপ্রায়োরিটাইজ এন্ড ভ্যালিডেট স্কোপ। ঠিক আছে, এই রিপ্রায়োরিটাইজ শব্দটা কিন্তু অ্যাজাইল থেকে আসছে, খুবই ইম্পর্টেন্ট। মানে আপনার যে প্রোডাক্ট ব্যাকলগে শুরুতে আমরা যে প্রায়োরিটাইজ করছি সবসময় যে এটাই থাকবে 1 2 3 4 5 এরকম না, যে কোনো সময় মার্কেটের ডাইনামিক্স এর উপর ডিপেন্ড করে এটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। 5 নম্বরটা হয়তো 2 নম্বরে চলে আসতে পারে, সো অলওয়েজ সেই স্কোপটা থাকতে হবে। অলরাইট, সো এখানে আমরা অনেকগুলো ডেলিভারেবল এবং টুলস দেখব, যেমন রিকোয়ারমেন্ট রেজিস্টার। আনফরচুনেটলি এখানে রিকোয়ারমেন্ট রেজিস্টার বলছে, এই টার্মটা আর কোথাও নাই স্টুডেন্ট ম্যানুয়ালে এবং এই চ্যাপ্টারের ভিতরেও নাই। আসলে এটাকে আমরা আগে পিএমবকে বলতাম রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। তার মানে কাস্টমারের সমস্ত রিকোয়ারমেন্ট কালেক্ট করে বা এলিসিট করে আমরা যে ডকুমেন্টে লিখি সেটাকে বলা হয় রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন কিংবা রিকোয়ারমেন্ট রেজিস্টার। ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স দিয়ে আমরা দেখব, রিকোয়ারমেন্টগুলোকে আমরা ট্রেস করতে চাই, এন্ড টু এন্ড ট্রেসিং, সেটা দেখবো যেটা একটা চমৎকার টুল যেটা আমরা ইউজ করতে পারি এবং এটা ফাইনালি গিয়ে একটা ডকুমেন্ট তৈরি হয় আর কি। আর অ্যাজাইল এস্টিমেটিং আমরা দেখবো, অ্যাজাইলে কিভাবে এস্টিমেট তৈরি করা হয়। আর এই যে স্কোপ বলতেছে, আমরা ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন তৈরি করি এবং স্কোপ স্টেটমেন্ট তৈরি করি বা এসওডব্লিউ স্কোপ অফ ওয়ার্ক তৈরি করি আমরা। কিন্তু অ্যাজাইলে কি করা হয়, সমস্ত রিকোয়ারমেন্ট রাখা হয় কোথায়? প্রোডাক্ট ব্যাকলগ। প্রোডাক্ট ব্যাকলগে, তাই না? আচ্ছা, আমার কারো কি মনে আছে যে আসলে অ্যাজাইলে আমরা আর্টিফ্যাক্ট ইউজ করি? কি কি আর্টিফ্যাক্ট ইউজ করি? অ্যাজাইলে আমরা মেইনলি 3টা কিন্তু আর্টিফ্যাক্ট ইউজ করি। দেখেন, মেজর 3টা আর্টিফ্যাক্ট, প্রোডাক্ট ব্যাকলগ, সেকেন্ড কি ইটারেশন ব্যাকলগ,
হ্যাঁ, আর লাস্ট আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট। প্রোডাক্ট ব্যাকলগে কি থাকে? কাস্টমারের সমস্ত রিকোয়ারমেন্ট থাকে প্রোডাক্ট ব্যাকলগে, যেটা ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা রাখি হচ্ছে স্কোপ স্টেটমেন্টে বা রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনে, কিন্তু অ্যাজাইলে একটাই ডকুমেন্টে সবকিছু রাখা হয়, সেটার নাম হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ। আর আমরা ইটারেশনের শুরুতে সেখান থেকে কি কি আইটেম এই ইটারেশন ডেলিভারি দিতে পারবো সেটা রাখা হয় ইটারেশন ব্যাকলগে, যেটা আমি বারবার বলতেছিলাম কিন্তু যে ইটারেশন ব্যাকলগ ইজ সাবসেট অফ প্রোডাক্ট ব্যাকলগ। আর ইনক্রিমেন্ট মানে কি? ইনক্রিমেন্ট মানে কি? হোয়াট ইজ ইনক্রিমেন্ট? আগের থেকে পরে মানে নতুন কতটুকুই করা হলো এটাই তো। আগে ইনক্রিমেন্ট তার মানে একটা ইটারেশনের পরে আমরা যেটা তৈরি করলাম, নেক্সট ইটারেশনে একটা ভ্যালুটা ইট দিতে হবে। যে ডেলিভারেবলটা তৈরি করলাম, ঠিক আছে, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট। হ্যাঁ, আমরা বিল্ডিং এর ফাউন্ডেশন বানাই ফেলছি, তাহলে আমার এই ইটারেশনের আউটপুট হচ্ছে ফাউন্ডেশন। আমি প্রথম তলার রূপ ছাদ বানাই ফেলছি নেক্সট ইটারেশনে, তাহলে আমার এই ছাদটা হচ্ছে নেক্সট ইটারেশনের ইনক্রিমেন্ট। ঠিক আছে, এই তিনটা কিন্তু মেজর আর্টিফ্যাক্টস এজেন্ট প্রজেক্টে। এর সাথে আরো কিছু অ্যাডিশনাল আছে, আমি আলোচনা করছি, হয়তো ভুলে গেছেন আপনারা। একটা হচ্ছে প্রোডাক্ট রোড ম্যাপ, আমরা লাস্ট লেসনের মানে প্রথম লেসনের লাস্ট চ্যাপ্টারে আলোচনা করছিলাম প্রোডাক্ট ব্যাকলগ, তারপর রিলিজ প্ল্যান, এই সমস্ত আরো এডিশনাল আর কি। তারপর হচ্ছে ভিশন স্টেটমেন্ট, প্রোডাক্ট ভিশন স্টেটমেন্ট, এগুলি হচ্ছে সবগুলি হচ্ছে আর্টিফ্যাক্ট। সো ওগুলো আসলে প্রমিনেন্ট না, এই তিনটা আসলে প্রমিনেন্ট, এবং এটা আসলে স্কামে এই তিনটা আর্টিফ্যাক্ট ইউজ করে। ঠিক আছে, স্কাম। ঠিক আছে, সো নেক্সট স্লাইডে যাই আমি। সো স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানটা কি? আমরা প্রথম প্রসেসটা হচ্ছে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা। তার মানে হচ্ছে আমরা ওই যে বললাম যে স্কোপ কিভাবে ডিফাইন করব, কিভাবে স্কোপটা ডেভেলপ করব, থ্রু আউট দ্য প্রজেক্ট কিভাবে মনিটর কন্ট্রোল, এবং ফাইনালি ডেফিনেশন অফ ডান অনুযায়ী বা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া অনুযায়ী ভ্যালিডেট করব, সেইটা আসলে প্ল্যানিং করাটাই হচ্ছে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানের পার্ট। এবং স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানে নরমালি এই জিনিসগুলো মানে একটা স্যাম্পল এখানে দেওয়া আছে, দেখেন ডাব্লিউবিএস স্ট্রাকচারটা কি হবে, ডাব্লিউবিএস ডিকশনারিটা কিরকম হবে, বেসলাইন, আপনি এখান থেকে একটা বেসলাইন তৈরি হবে, স্কোপ বেসলাইন। তারপরে প্রতিটা ডেলিভারেবল এগেইনস্টে অ্যাকসেপ্টেন্স থাকবে, ঠিক আছে। তারপরে কখন কখন আপনি কোন ইটারেশনে কি ডেলিভারি দিবেন, এরকম ডিপ থাকবে আর কি স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান। আচ্ছা, স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করার সময় আমরা স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানটা কি? তাহলে একটা প্ল্যানিং ডকুমেন্ট, রাইট? সেই প্ল্যানিং ডকুমেন্টটা তৈরি করার সময় আমরা কি কি টুল টেকনিক ইউজ করতে পারি? এক নম্বর টুল টেকনিক ইউজ করতে পারি আমরা হচ্ছে এক্সপার্ট জাজমেন্ট। এটা এক নম্বর। এক্সপার্ট জাজমেন্ট নিয়ে কিন্তু আমরা অনেকবার কথা বলছি। কারো কি মনে আছে হোয়াট ইজ এক্সপার্ট জাজমেন্ট? যে ফিল্ডের যার এক্সপেরিয়েন্স আছে এই এক্সপার্টিজ ইনে আর কি, ঠিক আছে, তার হ্যাঁ মানে আপনার ইন্টারনাল রিসোর্স, টিম মেম্বার্স, ইন্টারনাল ডিপার্টমেন্টের লোকজন, পিএমও অফিসের লোকজন, কিংবা কোনো কনসালটেন্ট, এক্সটার্নাল এক্সপার্ট, যাদের আসলে এই প্রজেক্টে, এই ধরনের প্রজেক্টে এক্সপিরিয়েন্স আছে, যাদের কাছ থেকে আমি মানে অ্যাডভাইস পেতে পারি বা হেল্প পেতে পারি, তার সেটাকে আমরা বলতেছি এক্সপার্ট জাজমেন্ট। ঠিক আছে, সো এটা একটা টুল, আমরা এটা সবসময় কিন্তু ইউজ করবো, এক্সপার্ট জাজমেন্ট। অল্টারনেটিভ অ্যানালাইসিস, এটা একটা ডেটা অ্যানালাইসিস মেথড। অল্টারনেটিভ অ্যানালাইসিস মানে হচ্ছে অলওয়েজ আসলে একটা অপশন না, আপনাকে আসলে অলওয়েজ অল্টারনেটিভ রাখতে হবে। হ্যাঁ, অপশন এ, অপশন বি এরকম রাখতে হবে, সেই অল্টারনেটিভের যাতে অপশনস থাকে। স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানে আমরা আসলে ইউজ করি হচ্ছে যে আমরা কি কি টুলস টেকনিক ইউজ করব আমরা যখন কালেক্ট রিকোয়ারমেন্ট করব। তো সেখানে আমরা অলওয়েজ এরকম যাতে না হয় যে আমরা একটা টুলেই ঠিক করছি, যে আমরা ইন্টারভিউ করব কাস্টমারদের, এর বাইরে আর কোনো টুল নাই, এরকম যাতে না হয়। সো প্রায় মানে 10-এরও বেশি টুলস টেকনিক আমরা আলোচনা করব। তো আমরা অল্টারনেটিভ রাখবো যে এটা যদি না হয় তাহলে আমরা নেক্সট অপশন দিয়ে রিকমেন্ড গ্যাদার করব। আর যখন এই প্ল্যানিং করা হবে, সবসময় প্ল্যানিং এর একটা টুল হচ্ছে মিটিং করা, সবাই মিলে যাতে ডিসাইড করি, একা একা না যে আমি প্রজেক্ট ম্যানেজার সবার উপর চাপাই দিলাম। প্ল্যানিং মিটিং শুড বি উইথ এভরিওয়ান, স্পেশালি যারা ওই বিষয়ে দক্ষ, তাদেরকে ইনভলভ করতে হবে।
তো আমাদের এই চ্যাপ্টারের উদ্দেশ্য কি? রিকোয়ারমেন্ট কালেক্ট করা। হোয়াট ইজ রিকোয়ারমেন্ট? তার একটা সুন্দর ডেফিনিশন দিচ্ছে, দেখেন, the agreed upon conditions or capabilities of a product, service or outcome that the project is designed to satisfy. প্রজেক্টে আমরা যে জিনিসগুলোকে স্যাটিসফাই করার জন্য প্রোডাক্টের ক্যাপাবিলিটি বা সার্ভিসের বা যেটা আউটকাম টার্গেট করছি সেটার ক্যাপাবিলিটি, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট। স্লাইড এবার এই লেখাটুকু না, হ্যাঁ স্লাইডে বই যেটা স্লাইডের বই এই লেখাটুকু নাই। ও লেখাটুকু নাই, আমার মনে হয় আপনার কালারের কারণে হয়তো আসে নাই, ব্লু কালারটা মনে হয় আসে নাই। হ্যাঁ সব ডেফিনিশন কিন্তু ব্লু কালারে আছে, এটা ব্লু কালার দেখা যায় কিন্তু এটা দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এটা অসুবিধা নেই, মনে হয় আসে নাই আর কি ওখানে। আচ্ছা এটা কিন্তু স্টুডেন্ট ম্যানুয়ালেও ডেফিনিশনটা আছে। আচ্ছা প্রজেক্ট চার্টার নিয়ে আমরা কথা বলছিলাম তাই না? কারো মনে আছে প্রজেক্ট চার্টার নিয়ে কোথায় কথা বলছিলাম এবং হোয়াট ইজ প্রজেক্ট চার্টার? প্রজেক্ট চার্টার প্রজেক্টের সব সময় তো শুরুতেই তো লাগছে, বারবারই বলা হচ্ছে সেক্ষেত্রে প্রজেক্ট শুরু করা যায়। টিম চার্টারের সাথে সাথে প্রজেক্ট চার্টার। আচ্ছা ইয়ার কথা না একদম শোনা যাচ্ছে না, মামুন বোধহয় তাই না? মামুনের কথা শোনা যাচ্ছে না, আচ্ছা মানে খুবই আস্তে আসতেছে ভয়েসটা। হ্যাঁ এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাহলে চার্টার আমরা জি ভাই বলছিলেন যে প্রজেক্ট চার্টার অ্যাপ্রুভ ছাড়া প্রজেক্ট স্টার্ট করা যাবে না, ইনিশিয়াল স্টেজে করতে হবে। রাইট। এবং প্রজেক্ট চার্টারের একটা টেমপ্লেট আমি আপনাদেরকে শেয়ার করছিলাম, একটা এক্সাম্পল, আপনার কোশ্চেন কিনা যায় না, এবং এটা কোথায় আলোচনা হচ্ছে কারণ মনে আছে এটা কোথায় আলোচনা করছি, কোন টপিকে, কোন লেসনে? লেসন তো একটাই শেষ হচ্ছে আমাদের, লেসন 1 তাই না? জি ভাই। লেসন 1 এর লাস্ট টপিক যেটা ছিল টপিক এইচ জি টপিক জি 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 ঠিক আছে, যেখানে আসলে আমরা হাই লেভেলের প্রজেক্টের সমস্ত রিকোয়ারমেন্ট গ্যাদার করি, প্রোডাক্ট ভিশন স্টেটমেন্ট, ভিশন যেটা আমি বলছিলাম ধ্রুব তারা, ঠিক আছে, নর্থ স্টার। প্রজেক্ট চার্টার হচ্ছে হাই লেভেল অফ দ্য প্রজেক্ট, প্রজেক্টে আমরা কি করব সেটার হাই লেভেল, এবং প্রজেক্ট চার্টারে কি কি থাকে সেটা কিন্তু ওই চ্যাপ্টারে আছে। জি একটা সবার কাছে একটা এক্সারসাইজ দেওয়া থাকবে আজকে, দেখেন এক্সারসাইজটা এরকম যে একটা ওয়ার্ড ফাইলে 1 পেজের একটা ওয়ার্ড ফাইল, ঠিক আছে, সে ওয়ার্ড ফাইলের মধ্যে দুইটা জাস্ট একটা টেবিল বানাবেন, এই যে এরকম একটা টেবিল বানাবেন, টেবিলের দুইটা থাকবে, একদিকে থাকবে প্রজেক্ট চার্টার আর একদিকে থাকবে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট, প্রজেক্টের স্কোপ স্টেটমেন্ট, প্রজেক্ট চার্টারের কন্টেন্ট কি কি সেটা এই পাশে লিখবেন, আর স্কোপে কি কি আইটেম থাকে সেটা ডান দিকে লিখবেন, ঠিক আছে, 1 পেজের মধ্যে। আমরা চার্টার কিন্তু পড়ছি, এটা ওই যে জিতে আছে, কিন্তু জিতে গিয়ে দেখবেন যে ওখানে আছে। আর স্কোপটা আজকে আমরা পড়াবো, সেখান থেকে আপনাকে লিখতে হবে যে স্কোপের মধ্যে কি কি আইটেম থাকে, স্কোপ স্টেটমেন্টের কন্টেন্ট গুলা কি কি। এই এক্সারসাইজটা সবার থাকবে, আমি আবার মনে করাই দেবো। আচ্ছা প্রজেক্ট ম্যানেজার মাস্ট ভেরিফাই অল রিকোয়ারমেন্টস আর ডিটারমাইন এন্ড ডকুমেন্টেড। সো প্রজেক্ট চার্টারে কি থাকে, আসলে হাই লেভেল সমস্ত রিকোয়ারমেন্ট থাকে, যে প্রসেসটা আমরা কি করতে যাচ্ছি। আর এই রিকোয়ারমেন্ট থেকে আসলে কি হবে, আমরা ডাব্লিউবিএস তৈরি করব, স্কোপ তৈরি করব, রিকোয়ারমেন্ট থেকে আমরা স্কোপ তৈরি করব, স্কোপ থেকে আমরা ডাব্লিউবিএস তৈরি করব। সো এখন একটু ক্লিয়ার না হলো সামনে ক্লিয়ার হবে আর কি। আচ্ছা এলিসিটেশন টেকনিক, তার মানে আমরা ড্র আউট করব কাস্টমার রিকোয়ারমেন্ট ফ্রম দ্য কাস্টমার্স। সো কি কি টেকনিক আমরা ইউজ করতে পারি? 1 নম্বর টেকনিক দেখেন, 1 নম্বর টেকনিক হচ্ছে ডকুমেন্ট অ্যানালাইসিস। এটা আমরা সব সময় করি, যখনই কোনো নতুন প্রজেক্ট নেই কি করি আমরা, ওই রিলেটেড ডকুমেন্টগুলো আমরা স্টাডি করি। ধরেন আপনি কোনো একটা কন্ট্যাক্ট পাইছেন, যে কন্ট্যাক্টটা আপনার কন্ট্যাক্টের মধ্যে আপনার প্রজেক্টের সবকিছু লেখা আছে, তাহলে আপনি কি করবেন, সেই কন্ট্যাক্টের সমস্ত ডকুমেন্টগুলো পড়বেন, এবং সেখানে টট থাকে, স্কোপ অফ ওয়ার্ক থাকে, সেগুলো সব পড়ে আমরা বুঝবো যে আসলে কাস্টমার কি চায়, ঠিক আছে। সো আপনি দেখেন ডকুমেন্টের মধ্যে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন বিজনেস প্ল্যান করতে পারি আমরা, হ্যাঁ বিজনেস কেস করতে পারি, বিজনেস প্ল্যান করতে পারি, সার্ভিস এগ্রিমেন্টস, ওই যে যেটা কন্ট্যাক্ট বললাম আমি একটু আগে, মার্কেটিং ম্যাটেরিয়ালস করতে পারি। এইটাই দেখেন, এই জিনিসটা আমরা সবসময় করি, যে এক্সিস্টিং কি কি প্রসেস ফলো করা হয় সেই প্রসেসগুলোর ডায়াগ্রাম আমরা নেই, তাই না? যদি আমরা প্রসেস ইমপ্রুভমেন্ট বা ক্যাপাবিলিটি
এনহান্সমেন্টের জন্য যদি আমরা কোনো প্রজেক্ট করি, তখন আমরা কিন্তু প্রসেসগুলোকে নেই, এক্সিস্টিং প্রসেস কি, যেটাকে আমরা বলি অ্যাজ ইজ প্রসেস, তাই না? এই শব্দটা তো আমরা অনেকে জানি বোধহয়, তাই না? অ্যাজ ইজ প্রসেস কি, এবং ওখান থেকে আমরা ডিসাইড করি যে প্রজেক্ট করে আমরা আসলে আমাদের টু বি কি হবে, অ্যাজ ইজটা আমরা আইডেন্টিফাই করি এবং প্রজেক্টের শেষে আমরা গিয়ে টু বিটা ডেলিভারি দেই, যেটা কি হবে আসলে। আর আমরা যারা সফটওয়্যারে কাজ করি, কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডকুমেন্টেশন, সো বিভিন্ন ডকুমেন্টেশন আমরা স্টাডি করে উই ক্যান কালেক্ট রিকোয়ারমেন্টস। তাহলে এই 1 নম্বর টুল আমরা দেখলাম যে ডকুমেন্ট স্টাডি করে উই ক্যান কালেক্ট অর এলিসিট রিকোয়ারমেন্ট। লেটস সি সেকেন্ড টুল কি, ফোকাস গ্রুপস। আমরা মিটিং করি না সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের নিয়ে, প্রি কোয়ালিফাইড স্টেক হোল্ডার্স। ধরেন একটা ইআরপি সিস্টেম তৈরি হবে, যে যার মধ্যে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যাকাউন্টিং থাকে, এইচআর থাকে, তারপর প্রকিউরমেন্ট থাকে, হ্যাঁ, নানান মডিউল থাকে। সো তার মানে কি, আমরা যখন ফোকাস গ্রুপ মিটিং করব, ধরেন আজকে আমরা অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করতে চাই, তাহলে আমার কি করবো, আমরা অ্যাকাউন্টিং এর যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, যারা অ্যাকাউন্টিং নিয়ে কাজ করে, তাদেরকে আমরা একত্রিত করে, একজন মেন্টর থাকবে যিনি আসলে সবাইকে নিয়ে মিটিং করে কিছু প্রি ডিফাইন্ড কোশ্চেনিয়ার থাকে, ওইসব প্রশ্ন করে বের করার চেষ্টা করে যে আসলে কি রিকোয়ারমেন্ট, অ্যাকাউন্টিং রিলেটেড কি স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে। এভাবে এইচআর ফোকাস গ্রুপ মিটিং যদি এইচআরদের নিয়ে হয়, তাহলে আমরা এইচআর এর বিভিন্ন প্রসেস নিয়ে আলোচনা করব, এক্সিস্টিং কি কি প্রসেস আছে, নেক্সট টু বিতে কি হবে। তো তখন আমরা ওই সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদেরকে ইনভলভ করি। এবং আমি যদি কাস্টম ভেন্ডর হই, তাহলে আমি কাকে নিয়ে যাই, যে আসলে আমার এইচআর এক্সপার্ট, তাকে নিয়ে যাই ওই কাস্টমারের এইচআর এর লোকজনের সাথে কথা বলার জন্য। সেই ধরনের মিটিংটাকে আমরা বলি ফোকাস গ্রুপ মিটিং, যেখানে প্রি কোয়ালিফাইড স্টেক হোল্ডার্সরা প্রেজেন্ট থাকে। প্রি কোয়ালিফাইড মানে হচ্ছে আগে থেকে আমরা ডিসাইড করি, যেহেতু ফোকাস গ্রুপ বলতেছি আমরা, যে কারা আজকে এই মিটিং এ থাকবে আজকে। সো দিস ইজ অ্যানাদার টুল। থার্ড টুল হচ্ছে কোশ্চেনিয়ার এন্ড সার্ভে। আমরা দেখেন অনেক সময় রিকোয়ারমেন্ট বোঝার জন্য সার্ভে করি, কোশ্চেনিয়ার তৈরি করি, তাই না? এই যে যখন অনেক বড় ধরনের প্রজেক্ট হয়, যেখানে সার্ভে বা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দরকার, যে ধরেন আমার ধরেন যখন কোভিড সিচুয়েশন চলতেছে, আসলে কোন এলাকায় বা কোন দেশে কোভিড বেশি, বা বাংলাদেশে যদি বলি কোন জেলায় কোভিড বেশি হচ্ছে, আক্রান্ত বেশি হচ্ছে, তাহলে এটা যদি আমরা বের করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদেরকে সার্ভে করতে হবে। কোশ্চেনিয়ার তৈরি করে আমরা সার্ভে করবো, বা কোথায় ডেথ রেট বেশি। সো এটা একটা টুল যেটা দিয়ে আমরা উই ক্যান কালেক্ট রিকোয়ারমেন্টস অর এলিসিট রিকোয়ারমেন্টস। আচ্ছা, একটা জিনিস কিন্তু বুঝতে হবে, যে প্রতিটা টুলস টেকনিক কিন্তু বুঝতে হবে যে এটা দিয়ে আসলে কিভাবে কাজ করা হয়, রিকোয়ারমেন্ট কিভাবে কালেক্ট করা হয়। এর সাথে আরেকটা জিনিস বুঝতে হবে যে এটা আসলে কোন জায়গায় বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সব টুল কিন্তু সব জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট না। যেমন কোশ্চেনিয়ার নরমালি আমরা সেই জায়গায় ইউজ করি যেখানে আসলে আমাদের স্টেক হোল্ডার বা অডিয়েন্স অনেক বেশি হয়, হ্যাঁ, তখন আসলে সবাইকে ইন্টারভিউ করা টাফ হয়ে যায়। তখন হয়তো আমরা স্যাম্পলিং করে করে আমরা একটা গ্রামের 60,000 লোকের মধ্যে হয়তো 600 জনকে আমরা এরকম কোশ্চেনিয়ার করে করে অ্যান্সার নিয়ে তারপর আমরা অ্যানালাইসিস করি। ঠিক আছে? তো কোন টুল কোথায় ইউজ করব, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। এরপরে কি আছে, বেঞ্চমার্কিং। এটাও আমরা খুব ইউজ করি। বেঞ্চমার্কিং মানে অলরেডি কেউ সেম ধরনের প্রোডাক্ট তৈরি করছে, যেমন অ্যাপেল আইফোন তৈরি করছে, তাই না? আর কি হচ্ছে, সবাই কিন্তু দেখা যাচ্ছে যে অনেক চাইনিজ কোম্পানি যারা পুরো আইফোনের যেটা বের হয় 12x বের হয়েছে, তারাও এরকম একটা বের করে ফেলে, বুঝতে পারছেন? সো আগে থেকে অলরেডি কোনো স্ট্যান্ডার্ড তৈরি হয়ে আছে, কোনো প্রোডাক্ট সার্ভিস, আপনি সেই রকম কোনো কিছু বানাতে চান, তাহলে ওইটাকে গাইডলাইন ধরে, ওইটাকে স্ট্যান্ডার্ড ধরে উই ক্যান কালেক্ট আওয়ার রিকোয়ারমেন্ট অর এলিসিট আওয়ার রিকোয়ারমেন্টস। সেটাকে বলা হচ্ছে বেঞ্চমার্কিং। একটা নর্মাল যখন আমরা ওয়েবসাইট বানাতে যাই, তখন কিন্তু এটা কাজ করি আমরা, যে আমরা কোন সাইটের মতো করতে চাই, সেই সাইটটাকে আমরা সেখান থেকে বেস্ট জিনিসগুলো নিয়ে আমাদের সাইটটা তৈরি করি, ওয়েবসাইটটা তৈরি করি। তো সেটাকে বলা হচ্ছে বেঞ্চমার্কিং। ইন্টারভিউ, এটা সবচেয়ে কমনলি ইউজ, তাই না? সবচেয়ে কমনলি ইউজ। আমরা ইন্টারভিউ করি কাস্টমারকে, যে তুমি কি চাও এই প্রজেক্ট থেকে, তোমার এক্সপেকটেশন কি, রিকোয়ারমেন্ট কি, সেটাকে আমরা বলতেছি ইন্টারভিউ। এবং ইন্টারভিউটা একটু মনে রাখতে হবে, ইন্টারভিউটা কি হতে পারে, 1 to many হতে পারে। আপনি আগে কয়েকজনের সাথে মিটিং করলেন, বা 1 to 1 মিটিং হতে পারে, বা many to many মিটিং হতে পারে, কিংবা many to 1 মিটিং হতে পারে, তাই না?
সো এই ধরনের ইন্টারভিউ করে আমরা রিকোয়ারমেন্ট কালেক্ট করি এবং দিস ইজ দ্য কমন প্রসিডিউর। সবাই বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে? এখন পর্যন্ত যতটুকু আলোচনা করলাম, রিকোয়ারমেন্ট, আমাদের টার্গেট কি? রিকোয়ারমেন্ট কালেক্ট করা। সো দিস ইজ দ্য কমন টুলস আমরা ইন্ডাস্ট্রিতে ইউজ করি। তার মানে ভাই ইন্টারভিউসটা কি মানে স্মল অ্যামাউন্ট অফ পিপলের জন্য? হ্যাঁ, ওরকম হবে আর কি, যেখানে আসলে লোকজন কম, বা আমরা এটা সবচেয়ে বেশি ইউজ হয় আসলে, যেখানে হাজার হাজার লোক, সেখানে তো আসলে ইন্টারভিউ করা খুব টাফ হবে। আচ্ছা, এরপরের টুলটা আমরা দেখতেছি, এটা হচ্ছে ডিসিশন মেকিং টুল। এটা কিন্তু আরো অনেক জায়গায় পাবো আমরা। আচ্ছা, অ্যাজাইলে আমরা কিছু ডিসিশন মেকিং টুল নিয়ে আলোচনা করছিলাম, কারো কি মনে আছে? ডিসিশন মেকিং টুল নিয়ে আলোচনা করছিলাম অ্যাজাইলে, একদম ওই যে জি চ্যাপ্টার নম্বর জি, ডট ভোটিং বা ওই যে পয়েন্ট voting. 100 পয়েন্টস রাইট মেথড, তারপর ফিস্ট অফ 5, তাই না? জি ভাই, ফিস্ট ফিস্ট অফ অফ 5, তারপর হচ্ছে রোমান রোমান ভোটিং, ভোটিং। জি রোমান ভোটিং। রাইট। সো এগুলো হচ্ছে অ্যাজাইলের ডিসিশন মেকিং টুল। আর এইটা যেটা আমরা দেখতেছি, এটা আসলে পিএমবকের অনেক আগে থেকে ছিল, ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট আমরা ইউজ করি, এবং এটা সব জায়গায় আমরা ইউজ করতে পারি। তার মানে কোনো ডিসিশন নিয়ে যদি কনফ্লিক্ট হয়, তাহলে আমরা কিভাবে কনসেনসাসে পৌঁছবো, কিভাবে ডিসাইড করব। তো তার জন্য চার ধরনের টাইপ আমরা ইউজ করতে পারি ডিসিশন মেকিং টেকনিক। একটা হচ্ছে ইউনানিমিটি। এর বাংলাটা কেউ জানি নাকি? ইউনানিমিটির বাংলা এটার বাংলাটা হচ্ছে সর্বসম্মতিক্রমে। মানে যদি বাংলা বলি, একটু লিখে রাখেন। হ্যাঁ, সর্বসম্মতি ইউনানিমিটি। তার মানে হচ্ছে ধরেন 100, আপনার 10 জন আছেন, আমরা 10 জনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি এবং ডিসিশন চাচ্ছি। এখন 10 জনই যদি ভোট দেয় যে ওকে আমরা এটা চাই, হ্যাঁ এই স্টোরিটা আমরা এই ইটারেশনে করব, 10 জনই বললো, তার মানে কি 10 জনের মধ্যে 100% ভোট পাইছি আমরা, তাহলে সেটাকে বলবো আমরা সর্বসম্মতি ডিসিশন। ঠিক আছে? যেখানে আমরা 100% ভোট পাবো। আচ্ছা, আর মেজরিটি মানে কি? যেখানে আসলে এই যে 100% ভোট আমরা পাবো না। যেমন ধরেন এই 10 জনের মধ্যে 6 জন একটা ব্যাপারে বললো ইয়েস, আর 4 জন বললো নো, তাহলে এখানে কি এটা খাটবে? আমার মেজরিটি থাকবে। হ্যাঁ, তাহলে কি করবো আমরা তখন যদি ডিসাইড করি যে আমরা এরকম ক্ষেত্রে আমরা মেজরিটি ইউজ করবো, তার মানে মোর দেন 50% ভোট কোথায় পাইছি সেটা আমরা ডিসাইড করবো। সো যেখানে 6টা ভোট পাইছি, দ্যাট মিনস দ্যাট ইজ গ্রেটার দেন 50% মেজরিটি, তাহলে আমরা যদি এই পদ্ধতিতে ডিসিশন নেই যেখানে এটাতে সম্ভব না, তখন এটাকে আমরা বলি মেজরিটি। গ্রেটার দেন 50% ভোটের এগেইনস্টে যদি আমরা ডিসাইড করি। এরপর আসলে থার্ডটা হলো এরকম যে 10 জনের মধ্যে 4 জন বললো একটা বিষয়ে ভোট দিল, আবার 3 জন আরেকটা বিষয়ে ভোট দিল, আর বাকি 2 জন অন্য একটা বিষয়ে ভোট দিল, আর আরো 2 জন যারা আছে তারা ভোটই ধরেন দিল না। তাহলে এখন আপনি কোন টেকনিক খাটাবেন ডিসিশন নেওয়ার জন্য? এটা তো হচ্ছে না, কারণ ভোট তো আসলে ইয়া হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। মেজরিটি খাটবে? খাটতেছে না। আমরা কি করতে পারি? প্লুরালিটি। তার মানে সবচেয়ে বেশি সংখ্যক ভোট কোথায় পাইছি? 4 জন যেখানে ভোট দিছে, আর বাকিগুলো কিন্তু লেস দেন 4। তাহলে উই ক্যান ডিসাইড, যদি এই টেকনিকে আমরা ডিসিশন নেই, আমাদের টিম চার্টারে যদি বলা থাকে যে এরকম কেসে আমরা প্লুরালিটি ফলো করব, তাহলে আমরা যেখানে সবচেয়ে বেশি ভোট পাইছি সংখ্যায় সেটা আমরা ডিসাইড করব। এটা এই দুটোর মধ্যে পার্থক্য বুঝছি তো, তাই না? মেজরিটি এবং প্লুরালিটির মধ্যে মেজরিটি সবসময় 50% উপরে দিতে হবে। হ্যাঁ, মেজরিটি 50% উপরে না গেলে মেজরিটি হবে না। প্লুরালিটি হলো যে মানে যে কতগুলোই থাক না কেন, তার ভিতর তো একটা বেশি হলেই হবে। হ্যাঁ, ঠিক আছে। সো দেখার পরীক্ষায় কিন্তু এটা থেকে প্রশ্ন আসবে, কিন্তু সিচুয়েশন দিয়ে বলবে যে এটা কি ইউনানিমিটি নাকি মেজরিটি নাকি প্লুরালিটি। আপনাকে কিন্তু বুঝতে হবে। অটোক্রেটিক মানে কি? স্বৈরতন্ত্র, যেটা বলি এক কথা। হ্যাঁ, তার মানে আমি বস, আমি বললাম। স্বৈরাচারী। হ্যাঁ,
মানে আমি যেটা ডিসাইড করব, মানে অ্যাপ্লাইং মাই ওন পাওয়ার, যেহেতু আই এম দ্য বস, আমি বললাম যে এটা এই কাজটা করবা। এই যে এখানে 4টা আইটেম আছে, তার মধ্যে এই 2টা আইটেম ইউ মাস্ট হ্যাভ টু ডু। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি অটোক্রেটিক। ঠিক আছে? সো এটাকে আমরা এটাকে প্র্যাকটিস করব না, এটা সবসময় নাকি? না, সবসময় না। যখন এক সময় সবসময় না। মতের মিল একদমই হ্যাঁ। হচ্ছে না, সেই ক্ষেত্রে হতে পারে। রাইট, কিছু কখনো জায়গায় কখনো হয়তো তো ইউজ লাগে। করতে হতে পারে, হুম। কিন্তু আমরা আসলে চেষ্টা করব যেখানে মানুষকে ইনভলভ করা যায়। এটা আসলে আমাদের মেইন এক্সপেকটেশন। তাইলে আমরা কি পাই? একটা ইংলিশে একটা শব্দ আছে, এটা কিন্তু প্রায় দেখবেন প্রজেক্ট ম্যানেজারের বইয়েও আছে, অনেক জায়গাতে আছে, সেটাকে বলা হয় বাই ইন। আমিও কয়েকবার বলছি বাই ইন। ভাই বেশ কয়েকবার। হ্যাঁ, বাই ইন মানে কি আসলে? মানে আমরা মনে হয় ডাইরেক্টলি ইয়া না করে আমরা এরকম বলতে পারি বাংলায় যে মন পাওয়া আর কি, মানুষের মন পাওয়া। বা ডাইরেক্টলি আমি বাংলা যাচ্ছি না, যে মানুষ যখন মন থেকে বলে যে আমি এটা করব বা আপনাকে সাপোর্ট করে, তখন কিন্তু ইজিলি কাজটা করা সম্ভব। আর আপনি যখন কারোর উপর চাপায় দেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে কি হবে, সে আসলে সাপোর্ট রোল কিন্তু প্লে করবে না। সো মানুষই হচ্ছে এমন প্রাণী যাকে আসলে যত চাপাবেন তত আসলে কি হবে, মানে কাজ করতে চাবে না। বরং তারা যদি বলে যে হ্যাঁ এটা আমি করতে চাই, ওটা করতে চাই, দেখবেন যে সে করে ফেলছে, অসাধ্য সাধন করে ফেলছে। এটা আপনি বাচ্চাদের দিয়েও দেখতে পারবেন। বাচ্চাদের যেটা বলবেন যে নিষেধ, ওটা করবে না, ওটা ধরবে না, দেখবেন যে ওটাই করতেছে। সো আমরা এমন ভাবে কাজ করব যাতে আমাদের টিমের বাই ইন পাওয়া যায় সব জায়গায়। মানে মন জয় করো নাকি? মন জয় করে করো না, কিভাবে বলবো এটা? বাংলা কিভাবে বলতে পারবো? এক্সপ্লেন কিভাবে করতে পারবো? হ্যাঁ, মন পাই যাতে আমরা আর কি, মানে সবাইকে ইনভলভ করা যাতে আমরা তাদের সাপোর্ট পাই আর কি। আমি যে মানে সব একসাথে মিলে যেটা পাওয়া, সবার সাপোর্ট নিয়ে আর কি। সবার সাপোর্ট নিয়ে পড়া। আচ্ছা, এরপরে আমরা আরো কয়েকটা 2টা টুল নিয়ে কথা বলতেছি, আরো 2টা। সেটাকে আসলে ক্যাটাগরি করা হয় ডেটা রিপ্রেজেন্টেশন ক্যাটাগরির মধ্যে। হ্যাঁ, রিপ্রেজেন্টেশন শব্দটা যখন পাবো, তার মানে হচ্ছে দিজ আর অ্যাকচুয়ালি গ্রাফিক্যাল টুলস। এটা একটু মনে রাখি, রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে গ্রাফিক্যাল টুল। এতক্ষণ আমরা যে টুলগুলো দেখলাম বেশিরভাগই আসলে গ্রাফিক্যাল টুল ছিল না, তাই না? এখানে 2টা টুল আছে, একটা হচ্ছে মাইন্ড ম্যাপিং, একটা হচ্ছে অ্যাফিনিটি ডায়াগ্রাম। 2টা দেখেন, ছবি দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা রিকোয়ারমেন্ট গুলো যখন কালেক্ট করি, তখন যদি আমরা, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, যেখানে 2টা ছবি দিছি আমি, দেখেন এই যে ডান দিকেরটা হচ্ছে অ্যাফিনিটি ডায়াগ্রাম, দেখা যাচ্ছে ডান দিকেরটা? সরি, না দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন? এখন বোঝা আসছে। যাচ্ছে না? রাইট। এটা কি? এটা হচ্ছে অ্যাফিনিটি ডায়াগ্রাম। তার মানে আমরা রিকোয়ারমেন্ট গুলোকে ক্যাটাগরি ওয়াইজ সাজাচ্ছি, যে ক্যাটাগরি এই টাইপের রিকোয়ারমেন্ট গুলো কি কি, সেকেন্ড টাইপের রিকোয়ারমেন্ট গুলো কি কি। এই যে অ্যাফিনিটি মানে কি? আসক্তি, তাই না? আসক্তি, জি। বা কানেক্টেড একটার সাথে। এই যে এই ক্যাটাগরির সাথে কানেক্টেড কোন কোন রিকোয়ারমেন্ট, সেটা আমরা সাজায় ফেলতেছি, ড্র করে ফেলতেছি, ডায়াগ্রাম ইউজ করতেছি। তাহলে কি হবে, ইজিলি কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে ধরেন এটা হার্ডওয়্যার লাগবে আমাদের, এটা লেবার লাগবে, এটা ধরেন সে ম্যাটেরিয়াল লাগবে, কি কি টাইপের ম্যাটেরিয়াল লাগবে, আমাদের ইঞ্জিনিয়ার লাগবে ডিফারেন্ট টাইপের। সো এরকম যদি আমরা ক্যাটাগরাইজ করি, তাহলে আসলে ইজিলি রিকোয়ারমেন্টটাকে আন্ডারস্ট্যান্ড করা যায় বা বোঝা যায়। সেটাকে আমরা বলতেছি অ্যাফিনিটি ডায়াগ্রাম। সো দিস ইজ এ গ্রাফিক্যাল টুল, আপনি ইউজ করতে পারেন। অ্যাজাইলে কিন্তু খুব ইউজ হয়, তাই না? এই যে পোস্ট-ইট নোট দিয়ে আমরা গ্রুপ করি কিন্তু, যেটা কোন ধরনের রিকোয়ারমেন্ট, অ্যাজাইলে আমরা এই ইউজ করতে পারি। আর মাইন্ড ম্যাপিংটা কি? এটা কিন্তু অনেক বেশি ইউজ হয়, যেখানে আসলে আমরা নতুন প্রোডাক্ট নিয়ে বা নতুন আইডিয়া নিয়ে আইডিয়া জেনারেট করি। তো দেখেন এখানে আমরা ধরেন আমাদের একটা প্রজেক্ট হচ্ছে কনফারেন্স। সেই কনফারেন্সটাকে আমরা মাঝখানে রাখছি, সেখান থেকে কি করতেছি, আমরা ব্রাঞ্চ আউট করতেছি যে কনফারেন্সটাকে সাকসেসফুল করার জন্য আমাদের মেইন কি কি ব্রাঞ্চ থাকতে হবে, কম্পোনেন্ট থাকতে হবে। তাহলে একটা কম্পোনেন্ট হচ্ছে ভেন্যু, আর একটা কম্পোনেন্ট হচ্ছে অ্যাটেন্ডেন্স থাকতে হবে, নয়তো আসলে কনফারেন্স করে লাভ নাই। স্পিকার থাকতে হবে যারা কথা বলবে, পাবলিসিটি করতে হবে, মার্কেটিং ছাড়া তো নোবডি উইল জয়েন, ডেলিগেট হ্যান্ডআউটস, যারা থাকবে তাদেরকে আপনি হ্যান্ডআউটস দিবেন, কনফারেন্স লজিস্টিক্স, এবং তারপর কি প্রিভিয়াস কনফারেন্স ম্যাটেরিয়াল। তাহলে আপনি মেইন আইডিয়াটাকে সাব আইডিয়া করলেন, ব্রাঞ্চ আউট করতেছেন। এরপরে ভেন্যুতে গিয়ে আবার আরো ব্রাঞ্চ আউট করতেছেন, আরো ডিটেল।
ভেন্যু রিকোয়ারমেন্ট, কোন কোন ভেন্যু আসলে পটেনশিয়াল ভেন্যুস, ভেন্যুগুলোকে আবার অ্যাসেসমেন্ট করা এবং ফাইনালি বুক করা। সো তার মানে কি, আমরা একটা আইডিয়াকে মাঝখানে রেখে বা প্রজেক্টটাকে মাঝখানে রেখে আমরা রিকোয়ারমেন্টগুলোকে এইভাবে ব্রাঞ্চ আউট করতেছি, করে আরো ব্রাঞ্চ আউট করতেছি আরো ডিটেল, ওটার আরো ডিটেলে যাওয়ার জন্য। এবং দরকার হলে আপনি আরো লেভেলে যাবেন, যতদূর গেলে আপনি আসলে ক্লিয়ারলি সমস্ত রিকোয়ারমেন্ট আইডেন্টিফাই করতে পারবেন। এই যে যেভাবে এটা করা হয় সেটাকে বলা হয় মাইন্ড ম্যাপিং, এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটাকে। সো এটা কিন্তু একটা চমৎকার টুল যেটা দিয়ে ইউ ক্যান আইডেন্টিফাই রিকোয়ারমেন্টস ফর ইউর প্রজেক্ট। নতুন একটা প্রোডাক্ট বানাবেন ধরে, তাহলে আমরা তো কিছু জানি না কি প্রোডাক্টটা কিরকম বানাবো। তো আপনি মাঝখানে প্রোডাক্টটা লিখে তারপরে মেজর কি কি আইটেম হতে পারে, ফিচার হতে পারে প্রোডাক্টের, সেটা এইভাবে আপনি লিখলেন। তারপর এটাকে ওই ফিচারটাকে আরো ব্রেকডাউন করেন যে এটাকে আসলে আরো কি কি ফিচার দিলে এই বড় ফিচারটা কমপ্লিট হবে। সো এটাকে বলা হয় মাইন্ড ম্যাপিং। সো এই আপনি মাইন্ড ম্যাপিং দিয়ে সার্চ দিলে অনেক ভিডিও পাবেন ইউটিউবে, আর অনেক সফটওয়্যার আছে যেটা দিয়ে আপনি এরকম তৈরি করতে পারবেন। এবং মাঝখানে ব্রেনের মতো দেখায় আর কি, ব্রেন থেকে বিভিন্ন শাখা প্রশাখা যায়। আর আপনার মাইক্রোসফট ভিজিওতেও দেখবেন যে এটা অলরেডি বিল্ট ইন আছে আর কি, মাইন্ড ম্যাপিং এর জন্য টুল আছে, আপনি এইভাবে আইডিয়া জেনারেট করতে পারবেন। অলরাইট, সো দিস ইজ another tool, another two tools. Then হচ্ছে অবজারভেশনস। অনেক সময় রিকোয়ারমেন্ট আমরা কিভাবে গ্যাদার করি? তাহলে এটা কি বললেন? মাইক্রোসফট ভিজিও। ভিজিও হ্যাঁ, ভিজিও, ঠিক আছে। আচ্ছা, আর এমনি ওয়েবসাইটে অনেক মানে অনলাইনেও পাবেন, অনলাইনে ফ্রি আপনি জোর করতে পারবেন। ভিজিওটা এখন 2019 ভার্সনে ফ্রি দিচ্ছে, ওই প্রো ভার্সনে ফ্রি দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নেক্সট টুলস টেকনিক হচ্ছে অবজারভেশন। অবজারভেশন মানে কি, আমরা অবজার্ভ করে কিন্তু রিকমেন্ড গ্যাদার করি, তাই না? হ্যাঁ, অনেক সময় আমরা অবজার্ভ করে রিকমেন্ড গ্যাদার করি, সেটা হচ্ছে অবজারভেশন। এটা আরেকটা নাম আছে জব শ্যাডোয়িং। অনেক সময় আমরা বুঝতে পারতেছি না যে কাজটা আসলে কি বলতে যাচ্ছে, তখন আমরা কি বলি যে আচ্ছা তুমি কাজটা করে দেখাও। হ্যাঁ, তো যখন সে কাজটা করলো তখন আসলে আপনি দেখে বুঝতে পারবেন যে আসলে কি দিলে আসলে তার কাজগুলো সহজ হবে বা বেটার হবে, সেটাকে বলা হচ্ছে অবজারভেশন। এটাও আমরা সহজ একটা টুল যেটা ইউজ করে আমরা রিকোয়ারমেন্ট কালেক্ট করি। এটা একটা নাম হচ্ছে জব শ্যাডোয়িং অথবা ওয়ার্ক শ্যাডোয়িং। এর সাথে আর একটা টার্ম একটু জেনে রাখি, যেটাকে বলা হয় রিভার্স শ্যাডোয়িং। এই শব্দটা পিএমবক ছিল না, এইবার দেখবেন ডেফিনেশনে আছে, গ্লোসারিতে আছে স্টুডেন্ট ম্যানুয়ালে। আর কি জানা আছে হোয়াট ইজ রিভার্স শ্যাডোয়িং? রিভার্স শ্যাডোয়িং তার মানে এটার উল্টা, তাই না? হোয়াট ইজ রিভার্স শ্যাডোয়িং? জব শ্যাডোয়িং উল্টা। হ্যাঁ, আমরা ওয়ার্ক শ্যাডোয়িং কিন্তু একটা কাজ আমরা এরকম করি যে যারা আসলে এক্সপেরিয়েন্স লোকজন তাদের সাথে আমরা জুনিয়র লোকজনকে কানেক্ট করে দিই, তাহলে এক্সপেরিয়েন্স লোকজনের সাথে কাজ করে জুনিয়ররা শেখে। এটাও কিন্তু এক ধরনের জব শ্যাডোয়িং। সো রিভার্স শ্যাডোয়িংটা কি? রিভার্স শ্যাডোয়িং হচ্ছে উল্টা। এখানে কি করছি আমরা, এক্সপেরিয়েন্সের সাথে জুনিয়রকে দিছি যাতে সে এক্সপেরিয়েন্সের কাছ থেকে শিখতে পারে। আর রিভার্স শ্যাডোয়িং হচ্ছে উল্টা, আমি এক্সপেরিয়েন্স কিন্তু আমার আসলে টাইম নাই যে তার সাথে কাজ করার বা তাকে দেখানো। আমরা বললাম যে ঠিক আছে, তোমরা যে কাজটা শিখছো বা যেভাবে তোমরা করতেছো আমাকে দেখাও। ঠিক আছে, তাহলে আপনি একজন জুনিয়র, সে আপনাকে দেখাচ্ছে যে আমি এইভাবে কাজটা করতেছি, আপনাকে উল্টা দেখাচ্ছে আর কি। সে শ্যাডো করে দেখাচ্ছে আপনাকে যে আমি যেভাবে কাজটা করতেছি ইজ ইট ওকে অর নট। আপনি জাস্ট তাকে বলতেছেন না, এখানে একটু ই আছে, এখানে একটু এইভাবে করো। এটাকে বলা হয় রিভার্স শ্যাডোয়িং, যেখানে কম এক্সপেরিয়েন্সের লোকজন শ্যাডো করে দেখায় যে এইভাবে আমি কাজটা করছি। কাকে দেখায়? যারা মোর এক্সপেরিয়েন্স লোকজন। সো এটাকে বলা হয় রিভার্স শ্যাডোয়িং। আর জব শ্যাডোয়িং কি? এক্সপেরিয়েন্স লোকজন দেখায় জুনিয়রদেরকে, জুনিয়ররা এক্সপেরিয়েন্সের সাথে কাজ করে দেখে শেখে। ঠিক আছে, সো এটা একটু মনে রাখবেন। রিভার্স শ্যাডোয়িং শব্দটা ছিল না, পরীক্ষায় আসবে আমার কাছে মনে হয়, প্রশ্ন আসতে পারে। আচ্ছা, ফ্যাসিলিটেটেড ওয়ার্কশপ। ওই যে আমরা ফোকাস গ্রুপ যেমন দেখছিলাম, ফ্যাসিলিটেটেড ওয়ার্কশপ হচ্ছে আমরা যখন এই ফ্যাসিলিটেট বলবো তার মানে হচ্ছে এমন ধরনের মিটিং যেখানে আসলে একজন মেন্টর থাকবেন এবং যিনি আসলে ড্রাইভ আউট করবেন
কোন একটা প্রবলেম বা কোন একটা জিনিসকে সলভ করার জন্য বা বের করে নিয়ে আসার জন্য চেষ্টা করবো একটা নির্দিষ্ট গোলে। যে আজকে আমরা আলোচনা করতেছি যে কিভাবে আমাদের যে প্রোডাক্টটা বানাবো সেটা কিভাবে মার্কেটে মার্কেটিং করা যায়, বেশি লোকের কাছে আমরা রিচ করতে পারি, সেটা আমরা আলোচনা করে বের করতেছি। এবং এটা ওয়ার্কশপ টাইপ হতে হবে, হ্যাঁ, কাজ করে। যেমন এখানে যদি আমরা প্রোডাক্ট, মনে আছে প্রোডাক্ট বক্স এক্সারসাইজ, হ্যাঁ, আমরা যদি একটু সবাই মিলে এক্সারসাইজ করি, বক্স তৈরি করি, তাহলে কিন্তু আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে আমরা এই প্রোডাক্টে কি কি ফিচার ফাংশনালিটি দিতে যাচ্ছি। সেটাকে বলা হচ্ছে ফ্যাসিলিটেড ওয়ার্কশপ। এরপর আসছে কনটেক্সট ডায়াগ্রাম। কনটেক্সট ডায়াগ্রামটা আসলে যে ছবিটা দিছে, এটা ছবিটা একটা ভালো হয় না আমার কাছে মনে হয়েছে। পিএমবকের ছবিটা একটু ভালো হয়েছে, দেখেন পিএমবকের ছবিটা আছে কনটেক্সট ডায়াগ্রাম। কনটেক্সট ডায়াগ্রাম মানে কি, আমরা দেখেন যখনই কোনো একটা সিস্টেম বা কোনো কিছু কথা বলি, আমরা যদি এটাকে ছবি এঁকে দেখাই যে এখানে কারা কারা কানেক্টেড, কি কি সিস্টেম আছে, কোন কোন অ্যাক্টর আছে, এবং কি কি প্রসেস একটার সাথে একটা কানেকশন, এক্সটার্নাল কে ইন্টারনাল কে, যদি আমরা ড্র করে দেখাই কোন একটা আইডিয়ার বা কোনো একটা প্রসেসের, তাহলে কিন্তু ইজিলি আমরা বুঝতে পারি যে আসলে এখানে কি চাওয়া হচ্ছে। সেটাকে বলা হচ্ছে কনটেক্সট ডায়াগ্রাম, কনটেক্সটটা বোঝা। সো এখানে দেখেন আমরা একটা এইচআর সিস্টেম, এইচআর ট্যালেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানাতে যাচ্ছি এবিসি কোম্পানির জন্য। ট্যালেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মানে যেখান থেকে আসলে আমরা ট্যালেন্ট অ্যাকুইজিশন করব, যেটাকে আমরা বলি সহজ ইয়াতে বলি কি জব পোর্টাল। জব পোর্টাল, সেই জব পোর্টালটা বানাচ্ছি যেখানে দেখেন মেইনলি দুই ধরনের স্টেক হোল্ডার আছে, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। এবং এখানে কারা কারা কাজ করবে, হায়ারিং ম্যানেজার্স, দিস আর দ্য পিপল, ইন্টারনাল অ্যাসোসিয়েট, তারপরে ইন্টারনাল ফুল টাইম বা পার্ট টাইম যারা জব করে তারাও আসলে এই জিনিসটা, এই ট্যালেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা ইউজ করবে। এক্সটার্নাল যারা রিক্রুটিং এজেন্সি, যারা জব সিকার, তারাও এখানে সিভি বানাতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, এবং জব পোস্ট হলে নোটিফাই হবে। এবং এক্সটার্নাল জব ওয়েবসাইটের সাথেও কানেক্ট থাকতে পারে। যখন কোনো এই সাইটে জব পোস্টিং হবে, এটা হয়তো লিঙ্কডইনেও পোস্ট হয়ে যাবে, অটোমেটিকলি সিঙ্ক হবে। সেই যে আমরা বিভিন্ন অ্যাক্টর দেখতেছি এবং বিভিন্ন প্রসেসের সাথে ইন্টারাকশন দেখতেছি, সেটাকে আমরা বলতেছি কনটেক্সট ডায়াগ্রাম। সো এটা দিয়ে ড্র করলে আমরা ইজিলি বুঝতে পাই যে আসলে এখানে কি কি কম্পোনেন্ট থাকবে, কারা কারা মেইন অ্যাক্টরস, এবং কি কি প্রসেস আছে এই পুরো হোল সিস্টেম যেটা আমাদেরকে তৈরি করতে হবে। সেটা হচ্ছে কনটেক্সট ডায়াগ্রাম। এইভাবে আমরা রিকোয়ারমেন্ট এলিসিট করতে পারি। আপনারা দেখবেন যে আমরা যখন ওই যে ডিপিপি তৈরি করি, ডিপিপিতে কিন্তু একটা পোর্শন আছে, তাই না, ডিজাইন পোর্শন আছে, একটা কিন্তু অংশ আছে ডিজাইন। তো সেখানে কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন টাইপের ডিজাইন দিই, যে নেটওয়ার্ক ডায়াগ্রামটা কিরকম হবে বা ওয়ার্ক ফ্লোটা কিভাবে কাজ করবে। সো এই সবগুলো কিন্তু কনটেক্সট ডায়াগ্রাম টাইপ হতে পারে। ডিপিপিটা কি? ডিপিপি হচ্ছে সরকারি প্রজেক্টে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফর্মা বলে, অথবা ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজালও বলে। হ্যাঁ, মানে আমরা যেমন প্রজেক্ট চার্টার বলি, যেটা পারমিশন না হলে প্রজেক্ট পাস হয় না, তেমনি সরকারি জায়গায় যখন প্রজেক্ট ইনিশিয়েট হয় তখন প্রথম কাজ হচ্ছে ডিপিপি লেখা, এবং সেই ডিপিটা মানে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছ থেকে পাস হলেই প্রজেক্টটা আসলে বাজেট পাবে এবং প্রজেক্টটা শুরু হবে। প্রোটোটাইপ তো আমরা সবাই বুঝি মনে হয়, তাই না? প্রোটোটাইপ মানে স্যাম্পল তৈরি করা, ডেমো তৈরি করা। মেইন প্রোডাক্ট না তৈরি করে আমরা ডেমো তৈরি করে কাস্টমারকে দেখায় ফিডব্যাক নিতে পারি যে আসলে আমরা ঠিক পথে যাচ্ছি কিনা, ঠিক আছে। তারপর যদি আমরা ওকে করি তাহলে তখন আর তারা মেইন প্রোডাক্টে যায়, সেটাকে আমরা বলতেছি প্রোটোটাইপ। আমরা সফটওয়্যার ফার্মে খুব ইউজ করি, মানে আমরা যখন একটা কোনো কাজ নেই, ফুল আসলে ফাংশনাল কোনো কিছু না করে আমরা প্রোটোটাইপ তৈরি করে কাস্টমারকে দেখাই। কাস্টমার যদি ওকে বলে তখন আসলে আমরা ডিটেইল ডেভেলপমেন্টে যাই, সেটাকে আমরা বলতেছি প্রোটোটাইপ। ওকে, স্যাম্পল স্টোরি বোর্ডিং, যেখানে আসলে আমরা এটা খুব বেশি ইউজ হয়। আমরা যখন ছবি ভিডিও এইসব দিয়ে যখন আমরা তৈরি করি যে সিস্টেমটা কিরকম হবে, হ্যাঁ, যেটা আমরা অনেক সময় নজরুল হাসান না নজরুল আমরা মক আপ ইউজ করি,
ড্র করি আসলে আমরা। আপনারা হয়তো জানেন যে সত্যজিৎ রায়, তাই না, পথের পাঁচালী না? তো সত্যজিৎ রায় কি করতো, উনি যখন কোনো একটা সিন করবেন তার আগে কিন্তু নিজের ছবি এঁকে ফেলতো কাগজে, যে সিনটা কিরকম হবে, কে কোথায় দাঁড়াবে। হ্যাঁ, একটা রান্নাঘরের দৃশ্য, তাহলে রান্নার সময় কেক বসতেছে, কেক পাশে দাঁড়াচ্ছে, আশেপাশে কি কি জিনিস থাকবে। এই যে আমরা ভিজুয়াল ইমেজ দিয়ে যে আমরা ডেপিক্ট করতেছি যে আমরা কি করতে চাচ্ছি, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে স্টোরি বোর্ডিং। সিনেমাটোগ্রাফিতে খুব ইউজ হয়, আমরা সফটওয়্যার ফার্মে ইউজ করি, যেটাকে বলা হয় মকআপ। ঠিক আছে? অলরাইট, সো কি হলো, আমরা এতক্ষণ কি আলোচনা করলাম? সমস্ত রিকোয়ারমেন্ট কিভাবে কালেক্ট করা যাবে সেটা টুলস টেকনিক গুলো দেখলাম। তাহলে সমস্ত রিকোয়ারমেন্ট কালেক্ট করার পরে আমরা রিকোয়ারমেন্ট গুলোকে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন রাখবো, বা যেটাকে বলা হচ্ছে রিকোয়ারমেন্ট রেজিস্টার। এবং সেই রিকোয়ারমেন্ট গুলোকে আমরা এইভাবে ক্যাটাগরাইজ করে রাখতে পারি। বিজনেস রিকোয়ারমেন্ট, তার মানে বিজনেস রিলেটেড রিকোয়ারমেন্ট কি কি। স্টেক হোল্ডার রিকোয়ারমেন্ট, আমরা যে বিভিন্ন ইন্টারভিউ নিলাম, ফোকাস গ্রুপ মিটিং করলাম, সেখান থেকে বিভিন্ন রিকোয়ারমেন্ট পাইছি আমরা, মানে পিপল অর স্টেক হোল্ডার্স ডাইরেক্টলি রেজ করছে যে রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে স্টেক হোল্ডার রিকোয়ারমেন্টস। সলিউশন রিকোয়ারমেন্টস, যে সলিউশনটা আমরা বানাতে যাচ্ছি ওইটার কি কি রিকোয়ারমেন্ট আছে, যেটা অনেক সময় কাস্টমার হয়তো বলেও নাই, কিন্তু ওটা না হলে আসলে সলিউশনটা হবেই না ঠিক মতো, সেটা হয়তো আপনার টিমই ভালো বলতে পারবে, সেই সলিউশন রিকোয়ারমেন্টস। তারপর প্রজেক্ট রিকোয়ারমেন্টস। প্রজেক্ট রিকোয়ারমেন্ট মানে কি, যে আমরা বলতেছিলাম না শুরুতে, প্রোডাক্ট স্কোপ এবং প্রজেক্ট স্কোপ। তার মানে আপনি প্রোডাক্ট ব্যাকলগ তৈরি করবেন, তারপর ধরেন ইটারেশন ব্যাকলগ তৈরি করবেন, প্ল্যানিং ডকুমেন্ট তৈরি করবেন, তারপর আর্কিটেকচার ডিজাইন তৈরি করবেন, অল আর অ্যাকচুয়ালি রিলেটেড টু প্রজেক্ট ডকুমেন্টস, প্রজেক্ট রিকোয়ারমেন্টস। এটা কিন্তু কাস্টমারের বা স্টেক হোল্ডার রিকোয়ারমেন্টস না, কিন্তু ওই প্রোডাক্টটা তৈরি করার জন্য যদি এইসব যদি না বানান আপনি, তাহলে তো আপনি ইউ ক্যান ডেভেলপ দ্য প্রোডাক্ট। ট্রানজিশন রিকোয়ারমেন্টস, এটা কি জিনিস ট্রানজিশন রিকোয়ারমেন্টস? কারো কি ধারণা আছে হোয়াট ইজ ট্রানজিশন রিকোয়ারমেন্টস? ট্রানজিশনাল পিরিয়ডে যে রিকোয়ারমেন্টস গুলো দরকার হয়। হ্যাঁ, ঠিক আছে, মানে আপনি প্রজেক্টটা যখন করা হয় তখন তো প্রজেক্ট টিম কাজ করে, তাই না? এখন প্রজেক্ট যখন শেষ হয়ে যায় তখন কি আর প্রজেক্ট টিম থাকে? এটা চলে যায় অপারেশন টিমের কাছে বা কাস্টমারের কাছে। এন্ড কাস্টমার ট্রানজিশনের সময় তাকে ট্রেনিং দিতে হবে, ম্যানুয়াল দিতে হবে, তাকে আসলে ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে। এই যে বিভিন্ন রিকোয়ারমেন্ট আছে, এটাকে বলা হচ্ছে ট্রানজিশন রিকোয়ারমেন্ট। এবং কাস্টমার সাইডে এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, এই সবগুলোকে বলা হচ্ছে ট্রানজিশন রিকোয়ারমেন্টস। আপনি যখন রিকোয়ারমেন্ট কালেক্ট করতেছেন, এটা কিন্তু স্কিপ করলে হবে না। তাহলে কি হবে, যখন আপনি ডেলিভারি দিতে যাবেন তখন ইউ উইল ফেস লট অফ প্রবলেমস, যদি আপনি আগে থেকে এটা প্রিপেয়ার না করেন। সো দিজ আর অ্যাকচুয়ালি ট্রানজিশন রিকোয়ারমেন্টস। এর সাথে আরেকটা রিকোয়ারমেন্ট আছে, স্টুডেন্ট ম্যানুয়ালে পাবেন, সেটা হচ্ছে কোয়ালিটি রিকোয়ারমেন্টস। কোয়ালিটি রিলেটেড কি কি রিকোয়ারমেন্ট কাস্টমার চাইছে। এবং আরো একটা ইম্পর্টেন্ট জিনিস থাকতে হবে, কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস। কি কি কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট আছে আপনার, এটা নিয়ে একটা আলাদা টপিক আছে, কোয়ালিটি নিয়েও আলাদা একটা টপিক আছে, আমরা আলোচনা করব। সো কি কি কমপ্লায়েন্স আপনাকে এনশিওর করতে হবে, দ্যাট মাস্ট বি আইডেন্টিফাই হ্যাঁ যখন আপনি রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন তৈরি করবেন, এগুলো যাতে মিস না হয়, কোয়ালিটি রিকোয়ারমেন্টস এবং কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস। সো আপনি ওই সমস্ত টুল, যে আমরা টুলগুলো আলোচনা করলাম, সেটা ইউজ করে ইউ ক্যান elicit collect requirements and then you can put all the requirements in this requirement documentation. আচ্ছা, রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান, আমরা একটু আগে বলছিলাম স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান। তো স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান যেমন স্কোপ নিয়ে কাজ করে, ডিফাইন করে, তারপর হচ্ছে ডেভেলপ করে এবং থ্রু আউট দ্য প্রজেক্ট মনিটর করে। সিমিলারলি রিকোয়ারমেন্ট কার আগে, স্কোপের আগে। রিকোয়ারমেন্ট যখন আপনি কালেক্ট করবেন, সেটার একটা প্ল্যান থাকতে হবে। কারণ কি, কারণ হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে সবচেয়ে বিগ ইস্যু। রিকোয়ারমেন্ট গ্যাদারিং এ যদি গোলমাল হয়ে যায়, ভুল হয়ে যায়, কোনো রিকোয়ারমেন্ট যদি গ্যাদার ঠিক মতো না হয়, তাহলে কিন্তু প্রজেক্টেরই ফেলিউর হওয়ার চান্স আছে, তাই না? আপনার বাজেটে এটার ইম্প্যাক্ট পড়বে, যেহেতু রিকোয়ারমেন্ট আপনি ঠিক মতো গ্যাদার করতে পারেন নাই। তারপরে স্টেক হোল্ডার ডিসস্যাটিসফাই হবে। সো দ্যাটস ওয়াই রিকোয়ারমেন্ট যাতে আমাদের ঠিক মতো হয়, এবং রিকোয়ারমেন্ট গ্যাদারিং এর অনেকগুলো টুল আমরা দেখলাম। রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানে বলা থাকবে যে কি কি টুল আপনি এই প্রজেক্টের জন্য ইউজ করবেন। সব টুল সব প্রজেক্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। সো কোন টুল আপনি এই প্রজেক্টের জন্য ইউজ করবেন,
এই সব কিছু থাকতে হবে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানে। এবং রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানে থাকবে যে রিকোয়ারমেন্ট যে ডকুমেন্টেড করবেন, কোন কোন ক্যাটাগরিতে ডকুমেন্ট করবেন এবং রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনটা কিরকম হবে তার টেমপ্লেটটা থাকবে। এবং আরেকটা থাকবে হচ্ছে আরটিএম। আরটিএম মানে হচ্ছে রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। রিকোয়ারমেন্টটা কোথায় থেকে কালেক্ট করছেন, সেটা প্রজেক্টের কোন অবজেক্টিভের সাথে কানেক্টেড, প্রজেক্ট অবজেক্টিভের সাথে কানেক্টেড, এবং এইটা করার জন্য আপনাকে কি কি ডাব্লিউবিএস কম্পোনেন্ট ডেলিভারি দিতে হবে, এবং কাস্টমার যখন অ্যাকসেপ্ট করবে তখন কি কি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া বা ডেফিনেশন অফ ডান মেনটেন করতে হবে। একদম এন্ড টু এন্ড ট্রেস থাকবে হচ্ছে ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স, যেটাকে আমরা বলি রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। এটা একটা টেমপ্লেট আমরা এখানে আলোচনা করব। স্যার এই রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট আর রিসোর্স ম্যানেজমেন্ট এই দুটার মধ্যে পার্থক্য কি হতে হবে? না, রিকোয়ারমেন্ট তো শুধু টকিং অ্যাবাউট রিকোয়ারমেন্ট, রিসোর্স তো রিসোর্স নিয়ে, মানুষ এবং ম্যাটেরিয়াল নিয়ে। আর রিকোয়ারমেন্ট তো যে এখন আমরা যে কাজগুলো করতেছি, এলিসিট রিকোয়ারমেন্ট বললাম না, কাস্টমার কি চায় সেটা আইডেন্টিফাই করা, সেটা হচ্ছে রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট। আর রিসোর্স ম্যানেজমেন্ট তো মানুষ নিয়ে এবং হচ্ছে ম্যাটেরিয়াল নিয়ে, ওটা তো পরে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স দেখেন এরকম একটা এখানে এক্সাম্পল দেওয়া আছে যে আমরা যে রিকোয়ারমেন্টটা আইডেন্টিফাই করতেছি সেটার একটা আইডি থাকবে, রিকোয়ারমেন্টের ডেসক্রিপশন থাকবে, যেমন 3টা বেডরুম থাকবে একটা বাসায়, ঠিক আছে, এবং সেটা বিজনেস নিড বা কোন অবজেক্টিভকে মিট করতেছি আমরা সেটা থাকবে, এটা কোয়ালিটি অবজেক্টিভ। আর এটা কি সিঙ্গেল ফ্যামিলি হাউসের স্পেসিফিকেশন অনুযায়ী করতে হবে। এটা ডাব্লিউবিএস ডেলিভারেবল, তার মানে এই যে এটা আমরা বলতেছি ওয়ান কার গ্যারেজ, তার মানে আমাদেরকে গ্যারেজ তৈরি করতে হবে, গ্যারেজ তৈরি করলে এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে। ইন্সপেকশন, আমরা কিভাবে টেস্টিং করব, তার মানে আমাদেরকে ইন্সপেক্ট করে দেখতে হবে যে ওই সাইজের গ্যারেজ পার, হ্যাঁ, যে যাদেরকে আমরা যাদের জন্য বাড়ি বানাচ্ছি যে ফ্যামিলির জন্য তারা পাচ্ছে কিনা এবং সেই কোয়ালিটি সমস্ত মিট করছে কিনা, সেটা হচ্ছে ইন্সপেক্ট করা বা টেস্টিং করা। এর সাথে যদি কোনো এডিশনাল রিকোয়ারমেন্টস থাকে সেটা আমরা কমেন্টে লিখতে পারি। সো দিস ইজ এ সিম্পল আরটিএম, রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। এটা সুবিধা কি? এটা সুবিধা হলো তাহলে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে রিকোয়ারমেন্টটা কেন করতেছেন, কোন অবজেক্টিভ মিট করার জন্য করতেছেন, কোন কোন স্ট্যান্ডার্ড ফলো করতেছেন, ঠিক আছে, এবং কোন কোন ডাব্লিউবিএস নিয়ে আমরা একটু পরে আসবো নেক্সট ব্রেকের পরে। তো তখন দেখবো যে কোন ডাব্লিউবিএস কম্পোনেন্ট দিয়ে আপনি এই রিকোয়ারমেন্টগুলোকে ফুলফিল করতেছেন এবং কি কি টেস্টিং করলে বা ডেফিনেশন অফ ডান অথবা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট করলে আমরা রিকোয়ারমেন্টটা কাস্টমার অ্যাকসেপ্ট করবে, সেটা থাকে হচ্ছে রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। এই ডকুমেন্ট কিন্তু ইউজ করা ম্যান্ডেটরি না, কিন্তু ইউজ করলে ইউ উইল গেট বেনিফিট। ঠিক আছে, তাহলে আমরা রিকোয়ারমেন্ট কিভাবে কালেক্ট করব, লাস্ট স্লাইড রিকোয়ারমেন্ট নিয়ে, সেটা হচ্ছে যে আমরা এই যে এটা আমি কিন্তু এই ফিগারটা দেওয়া দরকার ছিল না, তারপর আমি দিছি, এটা পিএম বকের কিন্তু আছে, আমরা রিকোয়ারমেন্ট কিভাবে কালেক্ট করব সেই প্রসেসটা। এবং এখানে দেখেন যে এই 5টা হচ্ছে ইনপুট, এই যে এখানে ইনপুট হচ্ছে মেইনলি 5টা। স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান আমরা রিভিউ করব, রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান রিভিউ করব, কারণ ওখানে বলা আছে যে কিভাবে আমরা রিকোয়ারমেন্ট কালেক্ট করব। স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান রিভিউ করব, ওখান থেকে আমরা পাবো যে স্টেক হোল্ডাররা কারা কারা ইনভলভ আছে এবং তাদের কাছ থেকে আমরা কাকে ফোকাস গ্রুপ মিটিংয়ে রাখবো, ঠিক আছে, কার সাথে ইন্টারভিউ করবো, সেই জিনিসগুলো আমরা এখান থেকে পাবো। প্রজেক্ট চার্টার, স্টেক হোল্ডার রেজিস্টার, এই জিনিসগুলো আমরা ইনপুট হিসেবে নেব। আর টুল আমরা যেগুলো আলোচনা করলাম, ইন্টারভিউ, ফোকাস গ্রুপ, ফ্যাসিলিটেটর ওয়ার্কশপ, হ্যাঁ, এরকম এই যেগুলো আমরা করছি দেখেন, ব্রেনস্টর্মিং, ইন্টারভিউ, ফোকাস গ্রুপ, কোশ্চেনিয়ার, বেঞ্চমার্কিং, সো এগুলো কিন্তু পিএম বকে অনেক ডিটেইল আছে, ঠিক আছে, এবং এখানে সবগুলো নিয়ে আলোচনা হয় নাই, মেজর জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা পিএম বকে ফেরার দরকার নেই, আমি জাস্ট একটু রিলেট করার জন্য দেখালাম। এবং আউটপুট কি, রিকোয়ারমেন্ট রেজিস্টার কিংবা রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন এবং রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনের সমস্ত রিকোয়ারমেন্ট থাকবে আর ট্রেসেবিলিটি ম্যাট্রিক্সে এন্ড টু এন্ড ট্রেস থাকবে টেবিলের মধ্যে। ঠিক আছে, তাহলে আমাদের একটু শেষ হলো, আমরা এখন একটু 5 মিনিটের ব্রেকে যাব, দেন এসে বাকিটা দেখবো আমরা।
রিকোয়ারমেন্ট কিভাবে গ্যাদার করতে হয় এবং করার পরে কি করা হয় সেটা আমরা দেখলাম। তার মানে বিভিন্ন টুল ইউজ করে আমরা রিকোয়ারমেন্ট কালেক্ট করব, গ্যাদার করব, করার পরে আমরা রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনে এটা লিখব। আচ্ছা, এরপর আসতেছি আমরা সেকেন্ড পরের বিষয়টা, সেটা হচ্ছে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট। হ্যাঁ, যেটা আসলে মেইন ডকুমেন্ট হবে আমাদের জন্য, যেখানে আসলে আমরা বাউন্ডারি সেট করব যে আমরা কি ডেলিভারি দিতে চাই এবং কোনটা আমাদের বাউন্ডারির মধ্যে এবং হুইচ ইজ নট ইন আওয়ার বাউন্ডারি, সেটা আমরা স্কোপ স্টেটমেন্টে লিখব। সো আমরা রিকোয়ারমেন্ট কালেক্ট করলাম এবং সেটাকে এখন রিফাইন করে আমরা তৈরি করতেছি আমাদের প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট। ঠিক আছে, দ্য ডেসক্রিপশন অফ প্রজেক্ট স্কোপ, মেজর ডেলিভারেবলস, কি কি আমরা এই প্রজেক্টে তৈরি করব, এবং অ্যাজাম্পশন এন্ড কনস্ট্রেইনটস। এর সাথে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় থাকবে স্কোপ স্টেটমেন্টে, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, যেটাকে আমরা অ্যাজএলএ বলি, ডেফিনেশন অফ ডান। সো স্কোপ ফাইনালাইজ করার সময় আমরা কি কি টুল টেকনিক ইউজ করতে পারি? এক্সপার্ট জাজমেন্ট, যেটা আমরা অলরেডি টকড অ্যাবাউট, এক্সপার্ট জাজমেন্ট। সেকেন্ড ওয়ান ইজ অল্টারনেটিভ অ্যানালাইসিস। Alternative analysis means always find out different options, not going for a single option. Multi-criteria decision analysis, তার মানে যখন আমরা ডিসাইড করব, ডিসিশন নেব, তখন আমরা এটা কি আমরা একটু আলোচনা করছি, এটা কিন্তু আরো কয়েকটা জায়গায় দেখব। মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস, এটা একটা টুল। যখন আমরা কোনো কিছু ডিসাইড করতে চাই, তখন এটা একটা টুল হিসেবে আমরা ইউজ করতে পারি। যেমন আমরা ইউনানিমিটি, মেজরিটি, প্লুরালিটি দেখছি। এটা হচ্ছে এরকম, ধরেন আমরা যখন কোনো একটা লোককে রিক্রুট করি, তখন আসলে কি করি আমরা? তখন দেখা যায় যে আমরা এরকম স্কোরিং করি না, যে তাকে রিটেনে পাইতে হবে এত, 70% বেশি পেতে হবে, তারপরে হচ্ছে তার আমরা ভাইবা নেব, সেই ভাইবার মধ্যে অ্যাটিটিউডে থাকবে এত প্রশ্ন, অ্যাটিটিউডে, তারপরে আমরা ভাইবায় যে প্রশ্নগুলো করব তার মধ্যে অবশ্যই তাকে মোর দ্যান 60% স্কোর করতে হবে। এই যে বিভিন্ন ক্রাইটেরিয়া আমরা সেট করি, রাইট? সেই ক্রাইটেরিয়ার উপর আমরা বেস করে মার্কিং করি। মার্কিং করার পরে আমরা টপ 1, 2, 3 যেটা আমাদের ডিমান্ড, সেটা আমরা সিলেক্ট করে নিই। তো সেটাকে বলা হচ্ছে মাল্টি ক্রাইটেরিয়া। ডিফারেন্ট ক্রাইটেরিয়া সেট করে সেটাতে আমরা ওয়েটেজ দিয়ে, মার্কিং দিয়ে আমরা বের করি যে আসলে সবচেয়ে সুইটেবল রিসোর্স কে আমাদের জন্য। সো এই যে টেকনিকটা আমরা ইউজ করতেছি, সেটাকে বলা হচ্ছে মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস। ইভেন এটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি যখন ভেন্ডর সিলেক্ট করি, তাই না? সাপ্লায়ার যখন সিলেক্ট করি, তখন আমরা বলে দিই যে তার 10 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ এরকম থাকতে হবে, যারা এখানে কাজ করবে এই টিমে তাদের জব এক্সপিরিয়েন্স এত বছরে থাকতে হবে, সিমিলার কাইন্ড অফ প্রজেক্ট করার এক্সপিরিয়েন্স থাকতে হবে লাস্ট 5 ইয়ার্স, বা সিমিলার কাইন্ড অফ প্রজেক্ট 5টা করতে হবে সেম টাইপ অফ। সো এই যে বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করে আমরা যে ভেন্ডরকে সিলেক্ট করি, দ্যাট ইজ অলসো নোন অ্যাজ মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস। সো দিস টুল উই ক্যান ইউজ ইন ডিফারেন্ট places like procurement of people. Also you can use this for procurement of material or services. Then facilitation, যেটা আমরা বলতেছিলাম যে কোনো একটা পার্টিকুলার গোল নিয়ে মিটিং করব আমরা, করার পরে সেই গোলটা যাতে অ্যাচিভ হয় সেইভাবে আমরা মিটিংটাকে ড্রাইভ করব। ঠিক আছে, এবং প্রজেক্ট ম্যানেজার যিনি হবেন, মনে রাখতে হবে তার একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে তাকে খুব ভালো ফ্যাসিলিটেটর হতে হবে। আর তার একটা বড় কাজ হচ্ছে বিভিন্ন মিটিং, বিভিন্ন ইভেন্ট ফ্যাসিলিটেট করা। এই যে আমরা ইভেন্টগুলো দেখলাম না, কয়টা ইভেন্ট নিয়ে কথা বললাম আজকে? স্প্রিন্টের মাঝখানে যে ইভেন্ট ছিল, কয়টা ছিল? স্প্রিন্ট প্ল্যানিং, ডেইলি স্ক্রাম, রিভিউ এবং হচ্ছে রেট্রোস্পেক্টিভ। এই যে 4টা মিটিং, এই 4টা মিটিংকে ফ্যাসিলিটেট কে করবে? ফ্যাসিলিটেটর কে? স্ক্রাম মাস্টার। হ্যাঁ, স্ক্রাম মাস্টার বা অ্যাজাইল কোচ কিংবা অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজার। ঠিক আছে, তার মানে আমি যদি ভালো ফ্যাসিলিটেটর না হই, তাহলে একটা মিটিংও তো প্রোডাক্টিভ হবে না আসলে। আর এগুলো আসলে যদি প্রোডাক্টিভ না হয়, তাহলে তো আসলে প্রজেক্টটা ঠিকমতো ম্যানেজ হবে না। এখানে আমরা নতুন একটা টুল দেখতেছি, এই টুলটার কোথাও নাই, ফলে পরীক্ষায় একটা প্রশ্ন আসবে এখান থেকে, প্রোডাক্ট অ্যানালাইসিস। হোয়াট ইজ প্রোডাক্ট অ্যানালাইসিস? সো দিস ইজ এ টুল যখন আমরা ফাইনালি স্কোপটাকে ফাইনাল করতেছি। প্রোডাক্ট অ্যানালাইসিস হচ্ছে আমরা যে প্রজেক্টটা হাতে নিয়েছি, সেই প্রজেক্টটা যদি কোনো প্রোডাক্ট ডেলিভারি দেয়, তাহলে আমরা সেই প্রোডাক্টটা নিয়ে অ্যানালাইসিস করব। ফর এক্সাম্পল, আমরা যদি কোনো একটা মোবাইল ফোন বানাতে চাই, ঠিক আছে, তাহলে এই যে একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটার মধ্যে আসলে কি কি ফিচার থাকা দরকার, তারপর এটা সার্ভিসিবিলিটি, অ্যাভেলেবিলিটি,
তারপরে সিকিউরিটি, এই যে বিভিন্ন ফিচারগুলা থাকা দরকার একটা প্রোডাক্টের, সেটাকে বলা হচ্ছে প্রোডাক্ট অ্যানালাইসিস। এবং মার্কেটে সিমিলার প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোকে আমরা এক্সপ্লোর করি, এটা কিন্তু সবসময় করি আইডেন্টিফাই করার জন্য যে আমরা আসলে কি কি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিতে পারি যেটার দ্বারা আসলে মার্কেটে উই ক্যান ডমিনেট অথবা উই ক্যান প্লে ইন দ্য মার্কেট। সো সেটাকে বলা হচ্ছে প্রোডাক্ট অ্যানালাইসিস। এই টুলটা শুধু ওই জায়গায় ইউজ হয়, এটা একটু মনে রাখতে হবে কোথায় ইউজ হয়, যেখানে আপনার আউটপুট হচ্ছে কোনো প্রোডাক্ট, সেখানে আমরা এক্সিস্টিং কোনো প্রোডাক্টের সাথে বা আমরা সবাই মিলে ব্রেনস্টর্মিং করে অ্যানালাইসিস করি যে কি কি প্রোডাক্টের ফিচার থাকতে পারে, ফাংশনালিটি থাকতে পারে, কোয়ালিটি থাকতে পারে, যেটা আমাদেরকে আসলে মার্কেটে কম্পিট করার জন্য বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নেওয়ার জন্য হেল্প করবে আমাদেরকে, সেটাকে বলা হচ্ছে প্রোডাক্ট অ্যানালাইসিস। সো এটা একটু ভালো মতো দেখে নেবেন স্টুডেন্ট ম্যানুয়ালে, এবং গ্লোসারিতে ডেফিনিশন দেখবেন। গ্লোসারি পড়াটা কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে? স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবেন যে ভালো একটা গ্লোসারি আছে, সো এটা যাতে আমরা দেখি। সো ইউ উইল গেট ওয়ান কোশ্চেন অ্যাট লিস্ট ফ্রম প্রোডাক্ট অ্যানালাইসিস। এবং প্রোডাক্ট অ্যানালাইসিস শুধুমাত্র ইউজ হচ্ছে কোথায়? শুধুমাত্র এই জায়গায়, যখন আমরা ফাইনালি স্কোপ ডিফাইন করতেছি এবং আওয়ার টার্গেটেড আউটপুট ইজ প্রোডাক্ট, তখন আমরা এটা ইউজ করি। এবং যখন প্রোডাক্ট অ্যানালাইসিস করি তখন আরো কিছু কয়েকটা কথা আছে, যেমন প্রোডাক্ট ব্রেকডাউন করা। ব্রেকডাউন করতে পারি আমরা, যেমন আমরা মোবাইল যদি বলি তাহলে মোবাইলে ক্যামেরা থাকবে, তারপর মোবাইলে স্ক্রিন থাকবে, ব্যাটারি থাকবে, দিস আর অ্যাকচুয়ালি ব্রেকডাউন, প্রোডাক্ট ব্রেকডাউন। ফিচার গুলো কি কি থাকতে পারে? মানে মেজর কম্পোনেন্টের ব্রেকডাউন। সিস্টেম অ্যানালাইসিস মানে পুরো সিস্টেমটা কিভাবে কাজ করবে সেটা অ্যানালাইসিস করা। আমরা খুব ভিতরে যাচ্ছি না, কারণ এত বেশি জানা আমাদের দরকার নেই, কারণ এগুলো আসলে বড় বড় টপিক। আসলে সিস্টেম অ্যানালাইসিস, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, এই প্রোডাক্টে কি কি রিকোয়ারমেন্ট দিতে হবে আমাদেরকে, সিস্টেমস ইঞ্জিনিয়ারিং, তাই না? মানে এই সিস্টেমটাকে রান করার জন্য দেখেন একটা ক্যামেরা ডিফারেন্ট ভাবে কাজ করে, তারপরে এসএমএস ডিফারেন্ট ভাবে কাজ করে, আবার ভয়েস ডিফারেন্ট ভাবে কাজ করে। এই যে মাল্টি ডিসিপ্লিনারি জিনিসগুলো একসাথে কানেক্ট হয়ে একটা মোবাইল তৈরি হবে, সেটাকে বলা হচ্ছে সিস্টেম ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তো এই সবগুলোকে জানতে হবে এবং সেটাকে আইডেন্টিফাই করতে হবে। ভ্যালু ইঞ্জিনিয়ারিং, আমরা যে এটা দিয়ে যে ভ্যালু ক্রিয়েট করতে যাচ্ছি, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ভ্যালু ক্রিয়েট করতে যাচ্ছি প্রোডাক্টটার, সেটার মেথডটা কিভাবে হবে এবং আমরা কিভাবে আসলে ভ্যালুটাকে ইমপ্রুভ করতে পারি, নাহলে তো আসলে মার্কেটে উই ক্যানট প্লে। সো মোর ভ্যালু দিতে হবে। আর ভ্যালু অ্যানালাইসিস নিয়ে আমরা পরেও আলোচনা করব, যেখানে আসলে আমরা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করি, যে আমরা যে এই প্রোডাক্টটাতে এইরকম ভ্যালু দিতে যাচ্ছি, কস্ট এবং বেনিফিট অ্যানালাইসিস করে আমরা দেখি যেটা আসলে আমাদের জন্য ফিজিবল কিনা। সো দিস আর দ্য অ্যানালাইসিস ইউ হ্যাভ টু ডু when you are doing product analysis. আচ্ছা, তাহলে আমরা যখন মানে প্রজেক্ট স্কোপ এস্টিমেট তৈরি করব তখন কি করতে হবে দেখেন, আমাদেরকে স্কোপ প্ল্যান রিভিউ করতে হবে, ঠিক আছে? প্রজেক্ট চার্টার রিভিউ করতে হবে, যেখানে হাই লেভেল রিকোয়ারমেন্ট ছিল, এবং আমরা যে একটু আগে তৈরি করলাম কি রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন এবং আরটিএম রিকোয়ারমেন্ট টেস্ট যে ম্যাট্রিক্স, সেটা আমাদেরকে রিভিউ করতে হবে। এবং অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট রিভিউ করতে হবে। অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট মানে হচ্ছে অর্গানাইজেশনের যদি এক্সিস্টিং কোনো প্রসেস থাকে, প্রসিডিউর থাকে, পলিসি থাকে আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য, কিংবা আগের কোনো প্রজেক্টের টেমপ্লেট বা আগের প্রজেক্টে কোনো লেসন লার্ন, সেগুলোকে সবগুলোকে আমরা বলি অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। এটি নিয়ে আমরা লাস্টে লেসন 5-এ দুইটা টপিক আছে, ওপিএ নিয়ে এবং ইএফ নিয়ে। এটি নিয়ে কি আমি আলোচনা করছিলাম মনে হয় না ক্লাসে, ওপিএ এবং ইএফ নিয়ে? না। আচ্ছা, তাহলে আমি নেক্সট ক্লাসের শুরুতে একটু মনে করাই দিয়েন, নেক্সট ক্লাসের শুরুতে আমি এই দুইটা একটু আলোচনা করবো, কারণ এটা বারবার আসবে। অবশ্যই এই দুইটা টপিক আলোচনা করা আছে লেসন 5-এ, মোস্ট প্রবাবলি টপিক সি অথবা ডি তে আলোচনা করা আছে, টপিক সি অথবা ডি তে। এটা তো পুরনো সিস্টেমে, এটা তো অনেকবার অনেকবার ছিল এটা আলোচনা। আর পিএমবকে একটা চ্যাপ্টারই আছে, চ্যাপ্টার 2 পিএমবকে, সেখানে আসলে ইএফ, ওপিএ এবং ওপিএফ, হ্যাঁ ইএফ নিয়ে ডিটেইল আলোচনা আছে। তো যাই হোক, আমাদের আলোচনাটা পরে আসবে। আপনারা এমনি চ্যাপ্টার 2 করতে পারেন পিএমবকের, আর নাহলে আমি নেক্সট ক্লাসে আমাদের যতটুকু লাগবে সেটা আলোচনা করব নেক্সট ক্লাসে শুরুতে। তাহলে এই চারটা কিন্তু আসলে ইনপুটস, যারা পিএমবক পড়ছেন বা পড়বেন যদি পড়তে চান। আর টুল দেখেন, যে টুলগুলো আমরা একটু আগে আলোচনা করলাম, এক্সপার্ট জাজমেন্ট, প্রোডাক্ট অ্যানালাইসিস, অল্টারনেটিভ অ্যানালাইসিস, ফ্যাসিলিটেটর ওয়ার্কশপ বা
ফ্যাসিলিটেট করা। সো দিস আর অ্যাকচুয়ালি টুলস। আর আউটপুট কি? মেইন আউটপুট হচ্ছে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট। অলরাইট, তো আপনাদেরকে কিন্তু একটা কাজ দিচ্ছি যে প্রজেক্ট চার্টারে কি থাকে এবং প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টে কি থাকে সেটা যাতে আমরা পাশাপাশি একটা ওয়ান পেজে লিখি। এটা কিন্তু স্কোপ স্টেটমেন্টে কি থাকে এটা কিন্তু স্টুডেন্ট ম্যানুয়ালে আছে। স্কোপের ডেসক্রিপশন থাকে, ডেলিভারেবল থাকে, তারপর হচ্ছে এক্সেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকে, তারপরে হচ্ছে কনস্ট্রেইন্ট এবং অ্যাজাম্পশনস থাকে। এই কয়েকটা জিনিস মেইনলি স্কোপ স্টেটমেন্টে থাকে। আচ্ছা, এরপরের টপিকটা আমরা পড়বো হচ্ছে ডাব্লিউবিএস। ডাব্লিউএস মানে হচ্ছে আমরা যে স্কোপটাকে তৈরি করলাম সেটাকে আমরা আসলে ব্রেকডাউন করবো, করে স্মলার কম্পোনেন্ট তৈরি করব। ডাব্লিউবিএস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডাব্লিউবিএস কেন আমরা বলি? হ্যাঁ, আমরা আসলে একটা প্রবাদ জানি না, মানে একটা প্রবাদ আমরা বলি না যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, তাই না? রোম একবারে তৈরি হয় নাই, রোম সাম্রাজ্য। সো কোন একটা প্রজেক্ট কিন্তু হুট করে হয় না, তাই না? পিরামিড এরকমই হচ্ছে যে কেউ এসে বসায় দিয়ে গেছে পিরামিড, হ্যাঁ, কিংবা তাজমহল, তাজমহল কেউ তৈরি করে দিয়ে গেছে। এটা কিন্তু আমরা আস্তে আস্তে কাজটা হচ্ছে, তাই না? যে কোনো একটা বড় প্রজেক্ট করতে গেলে কি করি আমরা? ওটাকে আসলে করার সুবিধার জন্য আমরা ম্যানেজেবল কম্পোনেন্টে ব্রেকডাউন করি, স্কেলার কম্পোনেন্ট, যেটা আমরা ইজিলি ম্যানেজ করতে পারি। সেই ব্রেকডাউনটাকে ফুল প্রজেক্টের স্কোপটাকে স্মলার কম্পোনেন্টে ম্যানেজেবল কম্পোনেন্টে ব্রেকডাউন করাটাকে বলা হয় ডাব্লিউবিএস, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। সো এখানে একটা দেখেন দেওয়া আছে, একটা ফিগার দেওয়া আছে যেটা স্টুডেন্ট ম্যানুয়ালে আছে এবং প্রেজেন্টেশন স্লাইডে আছে। ডিমেক প্রজেক্ট আসলে 6 সিগমায় ইউজ হয়। সো কোথায় ইউজ হয় সেটা ইম্পর্টেন্ট দরকার নাই। আমরা কি করি? এখানে আসলে প্রজেক্টটাকে ডিফাইন করি, মেজার করি, অ্যানালাইজ করি, ইমপ্রুভ করি, কন্ট্রোল করি। তার আন্ডারে আসলে আমরা সেই ডিফাইনের মধ্যে আমরা ব্রেকডাউন করি যে 3টা কম্পোনেন্ট হলে আমাদের ডিফাইন হবে, এই 3টা কম্পোনেন্ট হলে মেজার হবে, 3টা কম্পোনেন্ট মিলে অ্যানালাইজ, এই 3টা মিলে ইমপ্রুভ, এবং এই 3টা কম্পোনেন্ট মিলে কন্ট্রোল। তার মানে ফুল প্রজেক্টটাকে আমরা ফার্স্ট লেভেলে প্রথমে 5টা মেজর কম্পোনেন্টে ব্রেকডাউন করলাম, তারপরে নেক্সট লেভেলে গিয়ে আমরা আরো ছোট ছোট ম্যানেজেবল কম্পোনেন্ট ব্রেকডাউন করলাম। সেইটাকে বলা হচ্ছে ডাব্লিউবিএস তৈরি করা প্রজেক্ট থেকে। এবং এই যে প্রসেস এটা করলাম সেটাকে বলা হয় ডিকম্পোজ করা, ডিকম্পোজ করা। বড় জিনিসটাকে ডিকম্পোজ করে আমরা ছোট ছোট কম্পোনেন্টে ব্রেকডাউন করলাম। আমি পরের স্লাইড একটা মানে রিয়েল লাইফ এক্সাম্পল দেখাই, তাহলে আসলে আরো সহজ হবে বোঝা। এই যে আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি, খুব ছোট একটা প্রজেক্ট, রিনোভেশন, একটা বিল্ডিং রিনোভেট করবো আমরা। তাহলে এটা কি করলাম? আমরা সেকেন্ড লেভেলে ওই কাজটাকে 2 ভাগ করলাম, এক্সটেরিয়র রিনোভেশন আর একটা কি করলাম, ইন্টেরিয়র রিনোভেশন। পরের লেভেলে আমরা এক্সটেরিয়র রিনোভেশনকে আবার আরো ছোট কম্পোনেন্টে ভাগ করলাম, ল্যান্ডস্কেপিং এবং পেইন্টিং। আর ইন্টেরিয়রকে 2 ভাগ করলাম, ফ্লোরিং এবং ইন্টেরিয়র ডেকোর। এই যে আমরা প্রজেক্টটাকে ভেঙে স্মলার কম্পোনেন্টে ব্রেকডাউন করতেছি, এটাকে বলা হচ্ছে ডাব্লিউবিএস। এই ফুল প্রেজেন্টেশনটাকে বলা হয় ডাব্লিউবিএস। এবং এই ডাব্লিউবিএস এর প্রতিটা কম্পোনেন্টকে বলা হয় ডাব্লিউবিএস কম্পোনেন্ট। এই যে এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট। আর সব লাস্টের যে কম্পোনেন্ট থাকে যার নিচে আর কোনো কিছু নাই, যেমন ল্যান্ডস্কেপ এর নিচে কিছু আছে, কোনো চাইল্ড আছে? দেখেন পুরোটা কিন্তু প্যারেন্ট চাইল্ড রিলেশন, তাই না? এটা হচ্ছে প্যারেন্ট, তার চাইল্ড কয়টা? 2টা। এইটার আবার এটা প্যারেন্ট, এর চাইল্ড হচ্ছে 2টা। এটা প্যারেন্ট, এর চাইল্ড হচ্ছে 2টা। ঠিক আছে? এবং এইটার কি কোনো চাইল্ড আছে? কোনো চাইল্ড নাই। যেটার কোনো চাইল্ড নাই, একদম লাস্ট স্টেজ, সেটাকে বলা হয় ওয়ার্ক প্যাকেজ। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে অনেক সময়, খুব সিম্পল কোশ্চেন আসে যে ডাব্লিউবিএস এর সবচেয়ে লোয়েস্ট কম্পোনেন্টকে কি বলা হয়? ওয়ার্ক প্যাকেজ বলা হয়। ঠিক আছে? সো ডাব্লিউবিএস এর মধ্যে কিন্তু কোনো কাজ থাকে না, হ্যাঁ, কোনো টাস্ক কিন্তু নাই। কি আছে? মেইনলি মেজর ডেলিভারেবল গুলো আছে, যে আমাদের ল্যান্ডস্কেপ করতে হবে, পেইন্টিং করতে হবে, ফ্লোরিং করতে হবে, ইন্টেরিয়র ডেকোর করতে হবে। এবং প্রতিটা লেভেলে আমরা কি করি? আইডেন্টিফিকেশন করি, এটাকে বলা হয় কোড অফ অ্যাকাউন্ট, বা আমরা সিম্পলি বলি এটাকে ডাব্লিউবিএস কোড। ডাব্লিউবিএস কোডটা কিভাবে তৈরি করা হয়? যেমন এটা কি? এটা হচ্ছে 1.0,
এটা হচ্ছে 1.1, এটা হচ্ছে 1.2 ইউনিক আইডেন্টিফায়ার, এবং এটা আন্ডারে যেটা কি হবে সেটা কি হবে 1.1.1, এটা হচ্ছে 1.1.2, 2 এবং এটা হচ্ছে 1.2. 1 রাইট, এটা হচ্ছে 1.2.2। এই যে এই কোডগুলা, এটা হচ্ছে পুরো থ্রুআউট দ্য প্রজেক্ট এটা ইউনিক থাকে, এবং প্রতিটা কম্পোনেন্টকে আমরা এই ইউনিক আইডেন্টিফায়ার দিয়ে আইডেন্টিফাই করতে পারি। এটাকে বলা হয় WBS কোড, বা এটাকে বলা হয় কোড অফ অ্যাকাউন্ট, কোড অফ আইডেন্টিফায়ার বা কোড অফ অ্যাকাউন্ট। এবং থ্রুআউট দ্য প্রজেক্ট আমরা অনেক সময় কোড অফ অ্যাকাউন্ট দিয়েই আমরা বলি যে আমরা আসলে এই কোডের কথা বলতেছি, বা এই ওয়ার্ক প্যাকেজের কথা বলতেছি, বা এই কম্পোনেন্টের কথা বলতেছি। আচ্ছা, এই যে ব্রেকডাউনটা করতেছি, এই ব্রেকডাউনটা করার সময় কয়েকটা রুল অফ থাম্ব ফলো করতে হয়, ঠিক আছে? 1 নম্বর রুল অফ থাম্ব হচ্ছে যে আপনি যখন ব্রেকডাউন করতেছেন তখন এমনভাবে ব্রেকডাউন করতে হবে যাতে 100% রুল আমরা মিট করতে পারি। 100% রুল মানে কি? তার মানে হচ্ছে আমি যে প্যারেন্ট থেকে চাইল্ড বানালাম দুটা ব্রেকডাউন করে, ডিকম্পোজ করে, এটাকে বলে ডিকম্পোজিশন। সো তার মানে এই দুইটা কম্পোনেন্ট মিলেই যাতে এই কাজটা হয়ে যায়, কোনো কিছু যাতে মিসিং না থাকে। যে আমি এমন ভাবে দুইটাকে ব্রেকডাউন করলাম এটাকে যে আরো মিসিং ছিল, আমি ধরতে পারি নাই, বের করতে পারি নাই, তাহলে কি হবে? আলটিমেটলি প্রজেক্টের কিন্তু কম্পোনেন্ট মিসিং হয়ে যাবে, ঠিক আছে? সো আমার যাতে এই দুইটা মিলে 100% অফ এক্সটেরিয়র রিনোভেশন হয়ে যায়। আবার এখানে যদি আমরা এই দুইটা আইডেন্টিফাই করছি, যদি আরো থাকতো, ধরেন আমরা 4টা আইডেন্টিফাই করলাম, তাহলে যাতে এরকম হয় এই 4টা সাব কম্পোনেন্ট মিলে বা চাইল্ড মিলে যাতে 100% অফ ইন্টেরিয়রের রিনোভেশনের কাজ কমপ্লিট হয়ে যায়, কোনো কিছু যাতে বাকি না থাকে। এইটা যখন 100% হলো, এটা যখন 100% হলো, যেহেতু চাইল্ডগুলো আমরা করে ফেলছি, তার মানে এই দুইটা 100% হলে আমাদের প্রজেক্টেরও 100% ডেলিভারি হবে। এটাকে বলা হয় 100% রুল। তার মানে আমি যখন এরকম ব্রেকডাউন করব, একটা লেভেল থেকে একটা লেভেলে, দেখতে হবে এমনভাবে ফাউন্ড আউট করতে হবে যাতে কোনো কিছু, কোনো কম্পোনেন্ট মিসিং না যায়। যদি মিসিং হয় আলটিমেটলি এটার ইনকমপ্লিট থাকবে, তার কারণে এটার ইনকমপ্লিট হয়ে যাবে এবং প্রজেক্টটাও ইনকমপ্লিট হয়ে যাবে এবং কাস্টমার ডিসস্যাটিসফাইড হবে। সো এটাকে আমরা বলি 100% রুল। এটা যদি মেনটেন করি তাহলে আসলে WBS-টা খুবই ভালো মতো ব্রেকডাউন হবে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আমরা যখন এই যে ব্রেকডাউন করতেছি তখন আসলে এটা কে ব্রেকডাউন করবে? কে বলতে পারবেন যে WBS-টা কে তৈরি করবে আসলে? টিম, হ্যাঁ, ভাই টিম তৈরি রাখতে হবে, টিম তৈরি করবে, নট প্রজেক্ট ম্যানেজার যে আমি তো ওস্তাদ বা আমি তো এক্সপার্ট, আমি তৈরি করে সবাইকে দিয়ে দেবো। নো, বরঞ্চ সবাই তো আসলে সব বিষয়ে এক্সপার্ট হয় না। সো যে যে বিষয়ে এক্সপার্ট তাকে ইনভলভ করেন যে তুমি আসলে এই কম্পোনেন্টটাকে ব্রেকডাউন করো, তোমরা মিলে ব্রেকডাউন করো, তোমরা মিলে এটা ব্রেকডাউন করো। যারা যেটাতে এক্সপার্ট, যে যে ওয়ার্ক প্যাকেজ এক্সপার্ট, তাদেরকে ইনভলভ করো, করে যাতে আমরা এই ব্রেকডাউনটা করি। তাহলে কি হবে? সবার বাই ইন পাওয়া যাবে, কনসেনসাস পাওয়া যাবে। আদারওয়াইজ কি হবে? যদি আপনি পুশ করে চাপায় দেন তাহলে দেখবেন যে কোনো কিছু যদি ফল্ট হয়, মিসিং হয়, তাহলে সব দোষ কার ঘাড়ে চলে আসবে। হ্যাঁ, সো কিন্তু সবাই আপনাকে ধরবে, বিকজ ইউ আর দ্য অ্যাকাউন্টেবল ফর দ্য প্রজেক্ট। সো দ্যাটস ওয়াই বেটার হচ্ছে যারা যে বিষয়ে দক্ষ তাদেরকে সেই কম্পোনেন্টে, সেই ওয়ার্ক প্যাকেজ ইনভলভ করা, যাতে তারা সেটা আইডেন্টিফাই করে। আচ্ছা, এখন বলেন এই যে আমরা ব্রেকডাউন করতেছি, এই যে এটা এই লেভেলে আসলাম, তারপর এই লেভেলে আসলাম, তারপর এই লেভেলে আসলাম, এখন আসলে শেষ কোথায়? কোথায় আমরা দাড়ি টানবো যে না এরপরে আর ব্রেকডাউন করা উচিত না? আমরা ব্রেকডাউন কেন করতেছি? আমরা শুরুতেই বসি ব্রেকডাউন করতেছি যাতে ম্যানেজেবল কম্পোনেন্ট হয়। এখন আমরা যদি বেশি ভেঙে ফেলি, ব্রেকডাউন করি, তাহলে কি হবে? এটা তার ম্যানেজেবল থাকবে না, আনম্যানেজেবল হয়ে যাবে। সেই জন্য আমরা এত বেশি ব্রেকডাউন করবো না যাতে আসলে সেটা আবার আনম্যানেজেবল হয়ে যায়। আমরা সেই স্টেজে গিয়ে থেমে যাব যে স্টেজে গিয়ে আমরা একটা ওয়ার্ক প্যাকেজ দেখে, হ্যাঁ, বা বলতে পারি যে এই ওয়ার্ক প্যাকেজটা করতে কত সময় লাগবে, কত ডলার লাগবে, কি কি রিসোর্স লাগবে, ঠিক আছে, কি কি কোয়ালিটিকে এটা মিট করতে হবে, এবং এই ওয়ার্ক প্যাকেজে কি কি রিস্ক আছে যেটা আমরা ইজিলি এস্টিমেট করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। টাইম, কস্ট, রিসোর্স, কোয়ালিটি, রিস্ক, এই যে মেজর জিনিসগুলা, তাহলে এর নিচে আর ব্রেকডাউন করার দরকার নেই। তাহলে কি হবে? উল্টা আরো মাইক্রো ম্যানেজ করতে হবে। আমরা চাচ্ছি যে ভালো যাতে ম্যানেজ করতে পারি,
বা যদি এক্সেসিভ ব্রেকডাউন করি তাহলে কি হবে, মাইক্রো ম্যানেজ করতে হবে। সো দ্যাট ইজ নট এক্সপেক্টেড, এটা আমরা একটু মনে রাখি। সো দিস ইজ another rule of thumb, যে we will not go for excessive decomposition. আচ্ছা, এখন দেখেন এর পরের স্টেজে আমি একটা লেভেল বাড়ায় দিলাম, দেখছেন? এই লেভেলে দেখেন সবগুলোর নাম দেখছেন, খেয়াল করছেন সবাই? সবগুলোর নাম কিন্তু আমি ট্রাই করার চেষ্টা করছি, নাউন এবং জিরান্ড ইউজ করার চেষ্টা করছি। হ্যাঁ, নরমালি WBS এ নাউন কিংবা জিরান্ড ইউজ করতে হয়, ডেলিভারেবল বা যেহেতু কম্পোনেন্টের কথা বলতেছি আমরা। নেক্সট লেভেলে আমরা কি করি, WBS তৈরি করার পরে নেক্সট লেভেলে তৈরি করি আমরা কাজ। যদিও এই চ্যাপ্টারের আলোচনা এটা না, এই ছবিটা আমি আবার ইউজ করবো যখন শিডিউল এবং কস্ট পড়াবো। কিন্তু এইখানে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হতে হবে যে কেন WBS এত ইম্পর্টেন্ট এবং WBS আসলে প্রজেক্টের বাকি সব জায়গায় কেন কাজে লাগে। দেখেন আমরা কি করলাম, এর আগের লেভেলে ছিলাম একটু পর্যন্ত, এটা হচ্ছে আসলে WBS। এরপরে কি করলাম আমরা, এই যে ল্যান্ড স্কেপিং বলতেছি আমরা, এই ল্যান্ড স্কেপিংটা কি বলছিলাম আমরা, এটা ওয়ার্ক প্যাকেজ, তাই না? এটা কি ওয়ার্ক প্যাকেজ, যেতে এটার কোনো চাইল্ড ছিল না। ওয়ার্ক প্যাকেজ মানে কি, কাজের সমষ্টি, কাজের প্যাকেজ। তার মানে এখন দেখেন এই ল্যান্ড স্কেপিংকে ব্রেকডাউন করে আমরা তিনটা কাজ আইডেন্টিফাই করছি, যে লেভেল দ্য ল্যান্ড, লে ফ্লোরিং টাইলস, অ্যাড আর্টিফিশিয়াল গ্রাস। এই তিনটা কাজ যদি আমরা করি তাহলে ল্যান্ড স্কেপিং উইল বি ডান। ঠিক আছে? পেন্টিং এ যদি এই দুইটা কাজ করি আমরা, আমি ডিফারেন্ট কালার ইউজ করছি, তাহলে পেন্টিং উইল বি কমপ্লিটেড। সো এখন আমরা কোথায় আসতেছি, কাজে চলে আসতেছি। সো এতক্ষণ পর্যন্ত ছিলাম আমরা কম্পোনেন্ট বা ডেলিভারেবলে। এখন আমরা আইডেন্টিফাই করতেছি যে কি কি কাজ করলে উই ক্যান ডেলিভার দিস কম্পোনেন্ট, কি কি কাজ করলে উই ক্যান ডেলিভার পেন্টিং, কি কি কাজ করলে উই ক্যান ডেলিভার ফ্লোরিং, এন্ড কোন তিনটা কাজ করলে উই ক্যান ডেলিভার ইন্টেরিয়র ডেকোর। সেই জিনিসটা করা হয় হচ্ছে আমরা যখন পড়বো নেক্সট ক্লাসে প্ল্যান এন্ড ম্যানেজ শিডিউল, প্ল্যান এন্ড ম্যানেজ শিডিউল। তখন আমরা আলোচনা করবো হচ্ছে যে কিভাবে ওয়ার্ক প্যাকেজ থেকে কি করা হয়, অ্যাক্টিভিটি বের করা হয়। সবাই কি একটু মতো লাইনে আছেন আমার সাথে, বুঝতেছেন? কারণ এখন আমি আরো একটু ভিতরে যাচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা দেখেন এই যে আমি কাজে চলে আসলাম। এখন এই কাজটা যখন চলে আসলাম, এখন আমি যদি জানতে পারি যে এই লেভেলে ল্যান্ড করতে কি পরিমাণ সময় লাগবে, ঠিক আছে, এটা করতে কত সময় লাগবে, এটা করতে কত সময় লাগবে, আমি যদি সময় 3টা পেয়ে যাই তাহলে আমি বের করতে পারবো না ল্যান্ড স্কেপের সময় কত লাগবে, পারবো? জি ভাই। হ্যাঁ, এইভাবে যদি এই দুইটার আমরা টাইম বের করে ফেলি তাহলে এটার টাইম পেয়ে যাব। তাহলে এই দুইটার টাইম পেয়ে গেলাম, তাহলে আমি কিন্তু এই দুইটা থেকে আবার এক্সট্রুডের টাইম পেয়ে যাব। সিমিলারলি এই সাইডে যদি আমরা এইভাবে টাইম বের করি এবং যদি বটম আপ অ্যাপ্রোচে যাই নিচ থেকে উপরের দিকে, তাহলে আমরা এইটার টাইম পেয়ে যাব, এইটার টাইম পেয়ে যাব, এটার টাইম পাবো, এবং ফাইনালি এই দুইটা থেকে উই ক্যান ইজিলি আইডেন্টিফাই হোয়াট উইল বি আওয়ার প্রজেক্ট শিডিউল। ঠিক আছে না? তার মানে দেখতে পাচ্ছি আমরা WBS থেকে আমরা অ্যাক্টিভিটি তৈরি করছি, অ্যাক্টিভিটির টাইমিং থেকে উই আর গেটিং প্রজেক্ট শিডিউল। এখন আসেন আমরা দেখেন এই একই ওয়ার্ক প্যাকেজ এবং অ্যাক্টিভিটি থেকে আমরা উই ক্যান আইডেন্টিফাই কস্ট অফ দ্য প্রজেক্ট, বাজেট অফ দ্য প্রজেক্ট। কিভাবে? আমি টাইম জানি, এখন যদি আমি বলি যে লেভেল দ্য ল্যান্ড করতে কি কি রিসোর্স লাগবে, কি টাইপের রিসোর্স লাগবে, দুইটা ভাগ করতেছি আমি, কি টাইপের রিসোর্স লাগবে, আরেকটা হচ্ছে কি কোয়ান্টিটি রিসোর্স লাগবে, কোয়ান্টিটি রিসোর্স লাগবে। ছবিটা এখানে ডিস্টার্ব হচ্ছে, আমি উপরে নিয়ে গেলাম। কোয়ান্টিটি দেখেন, টাইপ ধরেন আমার এই কাজটা করতে লেভেল দ্য ল্যান্ড, এটা টাইপ কি কি রিসোর্স লাগবে, সে আমার হয়তো লেবার লাগবে 2 জন, হ্যাঁ, লেবার রিসোর্স লাগবে দুইজন, কোয়ান্টিটি 2 জন, ঠিক আছে। আর সে আমার কোন একটা ইকুইপমেন্ট লাগবে, সে এক্সকেভেটর লাগবে, ধর ইকুইপমেন্ট লাগবে, একটা ইকুইপমেন্ট লাগবে। আর লেবার লাগবে বললাম যে আমার 2 জন লেবার লাগবে। এখন আমি যদি লেবারের রেট জানি যে পার ডে লেবারের রেট কত, আর আমি যদি লেভেল দ্য ল্যান্ডের অলরেডি ডিসাইড করে থাকি যে এটা করতে 3 দিন সময় লাগবে,
আর এক একটা লেবারের রেট যদি হয় 2000 টাকা পার ডে, তাহলে 2000 টাকা পার ডে, দুইজন লেবার কয়দিন কাজ করবে? 3 দিন। এই যে 3 দিন, তাহলে আমরা কত পাচ্ছি? 12,000 টাকা পাচ্ছি। 12,000 টাকা পাচ্ছি। এভাবে যদি আমরা ইকুইপমেন্টের ভাড়াটা জানি যে আমার ইকুইপমেন্ট ভাড়া নেব পার ডে আমার এত টাকা লাগবে, হ্যাঁ 5,000 টাকা লাগবে, তাহলে আমার 3 দিন আমি এক্সকেভেটর দিয়ে কাজ করব, তাহলে 3 দিনে আমার 15,000 টাকা লাগবে, তাহলে 12 আর 15 পাচ্ছি 27,000 টাকা। তার মানে এই কাজটা করতে আমার লাগবে হচ্ছে 27,000 টাকা। এভাবে আমি এটা বের করতে পারবো না? এটাও বের করতে পারবো, করলে কিন্তু আই এম গেটিং দ্য বাজেট অফ ল্যান্ডস্কেপিং। এভাবে এটাও আমরা বের করতে পারবো। একইভাবে যদি আমরা বটম আপ অ্যাপ্রোচে যাই, তাহলে আমরা এক্সটেরিয়র রিনোভেশনের কস্ট পেয়ে যাব। সিমিলারলি ডান দিকে যদি আমরা কাজ করি, তাহলে উইল গেট দ্য ইন্টেরিয়র রিনোভেশন প্রাইস অর বাজেট অর কস্ট। এই দুটো যদি আমি যোগ করি, এগ্রিগেট করি, তাহলে আমি কিন্তু পেয়ে যাব টোটাল প্রজেক্টের বাজেট। ঠিক আছে? সো দেখেন, আমরা কিন্তু একটা WBS থেকে we are getting the project schedule, we are also getting the project cost. সো এবং আমরা কিন্তু কোয়ালিটি বের করতে পারি, তাই না? এখানে কোয়ালিটি কি, তারপর রিস্ক কি থাকতে পারে একটা কাজের মধ্যে বা একটা ওয়ার্ক প্যাকেজের মধ্যে। নরমালি আমরা ওয়ার্ক প্যাকেজে করি, কোয়ালিটি কি এনশিওর করতে হবে, ডেফিনিশন অফ ডান কি হতে হবে, ঠিক আছে, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি থাকতে হবে, রিস্ক কি হতে পারে এখান থেকে। সো দেখেন, WBS কিন্তু আমাদেরকে হেল্প করতেছে প্রজেক্টের শিডিউলিং, প্রজেক্টের বাজেটিং এবং প্রজেক্টের স্কোপটাকে একদম ফাইনালাইজ করার জন্য। So that's why সব প্রজেক্ট ম্যানেজমেন্টের বইয়ে কিন্তু WBS is one of the major discussion point. এটা যদি আপনার ঠিকমতো হয়, তাহলে আপনার শিডিউলিং ঠিকমতো হবে, আপনার বাজেটিং ঠিকমতো হবে। আর এখানে যদি একটা মিসিং হয়, একটা টাস্ক বা একটা কম্পোনেন্ট, তাহলে ইউ উইল সাফার। আপনার বাজেটে ভুল হবে, আপনার শিডিউলিং এ ভুল হবে। ঠিক আছে? সো এটা কিন্তু সবাইকে মিলে করতে হবে, এবং এটা যত ভালো হবে তত আসলে আপনার সবকিছু এরপরের সব কাজ বেটার হবে, ভালো হবে। কারো কোনো প্রশ্ন আছে এখানে? এটা আসলে মেজর ডিসকাশন ছিল এই চ্যাপ্টারের। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা সামনে যাচ্ছি। এখন দেখেন, এই যে WBS তৈরি করলাম আমরা, এটা আসলে বিভিন্নভাবে প্রেজেন্ট করা যায়। আমরা যে প্রেজেন্টেশনটা দেখলাম, এটা সবচেয়ে বেশি ইউজ হয়। এটাকে বলা হয় হায়ারার্কি, তাই না? ট্রি স্ট্রাকচার কিংবা হায়ারার্কি, তাই না? টপ থেকে বটমে আমরা যাচ্ছি, প্যারেন্ট চাইল্ড করে। এটা আসলে সবচেয়ে বেশি ইউজ হয়। আর একটা টেকনিক ইউজ হয় হচ্ছে মাইন্ড ম্যাপিং। খেয়াল আছে মাইন্ড ম্যাপিং? আমরা যদি এটাকে মাইন্ড ম্যাপ করতাম, করা যেত না? জি ভাই, তো মাইন্ড ম্যাপিং অবশ্যই করা যেত। আর 3 নম্বর যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি, সেটা হচ্ছে আউটলাইন করা। ওয়ার্ডে করি যেটা, মানে কি, এটা প্রজেক্টের নাম, এটা রিনোভেশন, তারপরে কি করি আমরা, একটা ট্যাব দিয়ে লিখি যে এর মধ্যে হচ্ছে এক্সটেরিয়র, তাই না? এক্সটেরিয়রের ভিতরে কি কি আছে? ল্যান্ডস্কেপিং, পেইন্টিং। তারপর আমরা আবার এখানে চলে আসি ইন্টেরিয়র, তার পাশে আবার ট্যাব দিয়ে বলি হচ্ছে ফ্লোরিং এবং ইন্টেরিয়র ডেকোর। এটা কিন্তু আমরা ওয়ার্ডে বা এক্সেলে সবসময় করে থাকি। সো এটাকে বলা হচ্ছে আউটলাইন প্রেজেন্টেশন। আমরা ডকুমেন্ট যখন তৈরি করি, জেনারেলি আসলে আমরা এইভাবে প্রেজেন্ট করি। ঠিক আছে? এটা ডিপিপিতে আমরা অনেক সময় করে থাকি সরকারি জায়গায়, এবং আমাদের নরমালি কাজের মধ্যে আমরা এইভাবে করি। আর মাইক্রোসফট প্রজেক্টে যখন ইউজ করা হয়, তখন কিন্তু এইভাবে আউটলাইন তৈরি করা হয়, আমি যেটা এখানে দেখাচ্ছিলাম, ট্যাব দিয়ে দিয়ে। ঠিক আছে? ইনডেন্টিং করে করে। সেই 3 ভাবে আসলে আমরা WBS কে প্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এখন দেখেন, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে WBS এর কিন্তু আমরা কিন্তু কোনো ডেসক্রিপশন পাচ্ছি না, তাই না? ল্যান্ডস্কেপিং বলতে আসলে কি বুঝতেছি? ল্যান্ডস্কেপিং কি, এটাতে কি কি রিসোর্স লাগবে, কি কি রিস্ক আছে, কি কি কোয়ালিটি আছে, এর মধ্যে কোনো মাইলস্টোন আছে কিনা, এবং এর মধ্যে কি কি অ্যাক্টিভিটি আছে, এইটা আসলে কিন্তু এখানে ছবি থেকে জাস্ট হাই লেভেল দেখা যাচ্ছে। আমরা কি করি, এই প্রতিটা WBS নিয়ে একটা ডকুমেন্ট তৈরি করি। সেই ডকুমেন্টের নাম হচ্ছে, খুব মনে রাখতে হবে, এটার নাম হচ্ছে WBS ডিকশনারি। ঠিক আছে? ডিকশনারি তার মানে হচ্ছে এই যে প্রতিটা কম্পোনেন্ট আসলে কি বোঝাচ্ছে, হ্যাঁ, এটা করতে কি কি রিসোর্স লাগবে, কি কি কাজ করতে হবে, এর মধ্যে কোনো মাইলস্টোন আছে কিনা, এর মধ্যে কোনো রিস্ক আছে কিনা, কি কি কোয়ালিটি ক্রাইটেরিয়া মিট করতে হবে। এই যে ডেসক্রিপটিভ যে বর্ণনাটা থাকে, সেটা যে ডকুমেন্টে লেখা হয়, সেটাকে বলা হয় WBS ডিকশনারি। আমরা নেক্সট স্লাইডে দেখবো সেটা। এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে, কিন্তু WBS ডিকশনারিতে কি কি থাকে দেখেন।
দেখেন, কারণ এটা তো সামনেরটা কি দেখলাম না, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, এখানে তো আসলে ডিটেল পাচ্ছে না, এটা দিয়ে কাউকে কাজ করানো যাবে না, তাই না? কাজ করানো যাবে না। কাজ করার জন্য আপনাকে এরকম একটা ডকুমেন্ট বানাতে হবে প্রতিটা ওয়ার্ক প্যাকেজের জন্য। এই যে কোড অফ অ্যাকাউন্ট, মানে এটা কি 1.2 নাকি 1.2.1 ইউনিক আইডেন্টিফায়ার, কাজটার বর্ণনা, তারপর কোনো অ্যাজাম্পশন এবং কনস্ট্যান্ট আছে কিনা ওই কাজটার, ওই ওয়ার্ক প্যাকেজের, কে কাজ করবে এটা, কোনো ডিপার্টমেন্ট বা কোনো টিম না কোনো অর্গানাইজেশন, কোনো মাইলস্টোন আছে কিনা ওই ওয়ার্ক প্যাকেজের মধ্যে। দেখেন আমরা কিন্তু আরো গ্রানুলার লেভেলে চলে যাচ্ছি, এই কথাগুলো কিন্তু আমরা প্রজেক্ট লেভেলে বলছিলাম, তাই না? কিন্তু নাও উই আর টকিং অ্যাবাউট ওয়ার্ক প্যাকেজ লেভেল। তার মানে কি আমরা একদম একদম মানে ভালোভাবে কন্ট্রোল ম্যানেজ করতে যাচ্ছি। অ্যাসোসিয়েট শিডিউল অ্যাক্টিভিটিস, ওই যে আমি একটু আগে বললাম যে এই কাজটা করতে 3টা অ্যাক্টিভিটি করতে হবে, যে 3টা অ্যাক্টিভিটি, রাইট? সেটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েট অ্যাক্টিভিটিস ফর দিস ওয়ার্ক প্যাকেজ। সেটা আমরা কোথায় লিখবো? ডাব্লিউএস দৃশ্যাতে লিখবো। তারপর হচ্ছে রিসোর্স রিকোয়ার্ড, কস্ট এস্টিমেশন, কত টাকা লাগবে। আমরা কিন্তু ইজিলি একটু আগে বের করলাম যে কিভাবে আমরা কস্ট বের করতে পারি। কোয়ালিটি রিকোয়ারমেন্ট আছে কিনা, ডেফিনেশন ডান, ব্যাকসেলমেন্ট ক্রাইটেরিয়া কি, টেকনিক্যাল কোনো রেফারেন্স লাগবে কিনা, এগ্রিমেন্ট ইনফরমেশন। অনেক সময় আমরা কোনো একটা ওয়ার্ক প্যাকেজ দিয়ে দিয়ে হচ্ছে ভেন্ডরকে বা সাপ্লায়ারকে, হ্যাঁ তোমার কাজ এইটা, তো তখন আসলে এগ্রিমেন্টটা কাজ করবে যে এই এগ্রিমেন্ট অনুযায়ী আমি সেই ওয়ার্ক প্যাকেজটা কাস্টমারের কাছ থেকে বা ভেন্ডরের কাছ থেকে ডেলিভারি নেব। সো আমরা যে টুলটা ইউজ করে এই কাজটা করলাম সেটা কি বলছিলাম আমি? ডিকম্পোজিশন। এবং এই যে এখানে দেখেন এটা কি বলেন তো, এটা কি প্রেজেন্টেশন? দিস ইজ WBS, কিন্তু এটা কি টাইপ প্রেজেন্টেশন? আউটলাইন টাইপ প্রেজেন্টেশন, ঠিক আছে? সো এটা আসলে সবচেয়ে বেশি ইউজ হয় যখন আমরা ডকুমেন্ট করি বা মাইক্রোসফট প্রজেক্ট সফটওয়্যার ইউজ করি, তখন আমরা এটা ইউজ করি। আচ্ছা, একটা নতুন টার্ম আছে কন্ট্রোল অ্যাকাউন্ট। নতুন টার্ম না, এটা আসলে আগে থেকে ছিল। সেটা হচ্ছে যে আমরা কন্ট্রোল অ্যাকাউন্ট মানে হচ্ছে যেটাকে আমরা বলি ম্যানেজমেন্ট কন্ট্রোল পয়েন্ট ফর প্রজেক্ট শিডিউল, বাজেট, হ্যাঁ, স্পেশালি প্রজেক্ট স্কোপ, বাজেট এবং শিডিউল, সেটা হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্ট। কন্ট্রোল অ্যাকাউন্টটা আমি একটা ফিগার দেখাই তাহলে একটু ক্লিয়ার হবে। এই যে এখানে একটা ফিগার দেখেন, রিতার বই থেকে নেওয়া এটা। এই যে আমরা এখানে ভিতরে কিছু দেওয়া হয় না, জাস্ট কোডগুলো আছে। এই যে কালারের যেটা, সেটাকে আমরা বলি কন্ট্রোল অ্যাকাউন্ট, ম্যানেজমেন্ট কন্ট্রোল পয়েন্ট। আমরা আসলে এই কন্ট্রোল পয়েন্ট থেকে এর আন্ডারে যতগুলো ওয়ার্ক প্যাকেজ আছে সবগুলোকে আমরা এই কন্ট্রোল অ্যাকাউন্টের থ্রুতে তার বাজেটটা কন্ট্রোল করি, শিডিউলটা কন্ট্রোল করি এবং স্কোপটা কন্ট্রোল করি। এখানে বাজেট আমরা দিই। সেটা এই পুরো কাজটা করতে লাগবে, আমরা একদম এই লেভেলে আসি না যখন ম্যানেজমেন্ট কন্ট্রোল করি। ম্যানেজমেন্ট তো আসলে একদম ক্ষুদ্র ইউনিটে করা হয় না, আমরা কি করে হায়ার লেভেলে করি, ঠিক আছে? যে আমরা এই পুরা এর আন্ডারে যতগুলা ওয়ার্ক প্যাকেজ আছে, এই যে সব হচ্ছে ওয়ার্ক প্যাকেজ, সেটাকে ডেলিভারি দেওয়ার জন্য ধরেন আমাদের 5 কোটি টাকা লাগবে, 5 কোটি। সো এই টাকাটা আমরা আসলে এখানে বরাদ্দ করি হায়ার লেভেলে, এবং সেটা দিয়ে আসলে আমরা এবং টাইমটাও এখানে বরাদ্দ করি যে এটা করতে আমাদের 3 মাস সময় লাগবে। এবং সেইখান থেকে আসলে আমরা মেজার করি যে আসলে 5 কোটি টাকার মধ্যে এই সমস্ত ওয়ার্ক প্যাকেজ হয়েছে কিনা এবং এই টাইমের মধ্যে এটা ডেলিভারি হয়েছে কিনা। এই যে ম্যানেজমেন্ট কন্ট্রোল পয়েন্ট, যেটা আসলে একদম লোয়ার লেভেলে থাকে না, ওয়ার্ক প্যাকেজ লেভেলে থাকে না, থাকে হচ্ছে হায়ার লেভেলে, সেটাকে আমরা বলি হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে? এবং আমরা এই কন্ট্রোল অ্যাকাউন্ট নিয়ে আরো সামনে কথা বলবো যখন কস্ট চ্যাপ্টারে আলোচনা করবো, যেহেতু এটা কস্টের সাথে খুবই রিলেশন আছে এটা। আর কোড অফ অ্যাকাউন্টস তো আমরা বুঝতে পারছি, তাই না? ইউনিক কোড যেটা, যে 1.2 1.1 এগুলো হচ্ছে কোড অফ অ্যাকাউন্ট। এখানে দুইটা আসলে লিজেন্ড আছে, এই যে নরমাল যেটা সেটা হচ্ছে কোড অফ অ্যাকাউন্ট, আর যেটা এই কালারের সেটা হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্ট। আচ্ছা, আমি একটু ব্যাক করলাম। অনেক সময় আমরা প্রজেক্টে যখন আমরা ব্রেকডাউন করি WBS, তখন অনেক প্রজেক্ট এরকম আছে যেটা আসলে আমরা সব কম্পোনেন্ট ফুললি ব্রেকডাউন করতে পারি না। কারণ কি, প্রজেক্টটা হয়তো এমন টাইপের প্রজেক্ট যেটা আসলে হয়তো আগের কিছু ডেলিভারি না হওয়া পর্যন্ত আপনি আসলে নেক্সট ডেলিভারিটার প্ল্যান করতে পারছেন না। তখন আমরা কি করি, এই যে কম্পোনেন্টগুলো আমরা জানি আমাদের কাছে ক্লিয়ার, হ্যাঁ, নেয়ার টার্ম এবং আমরা ডিটেল জানি, সেগুলোকে আমরা একদম ডিটেল পর্যন্ত
WBS কম্পোনেন্ট ওয়ার্ক প্যাকেজ অ্যাক্টিভিটি মধ্যে চলে যায়। আর যেটা আসলে আমরা জানি না সেটা কি করি আমরা উপরের হায়ার লেভেলে রেখে দিই, এটা আর আমরা অ্যাক্টিভিটি লেভেলে যাই না বা আরো ছোট ওয়ার্ক প্যাকেজ লেভেলে যাই না। কারণ কি এটা ডিটেলটা আমরা এখনো জানি না, কখন জানবো যখন এই জিনিসগুলো কমপ্লিট হবে। এইভাবে যেটা আমরা রেখে দেই এটাকে বলা হয় প্ল্যানিং কম্পোনেন্ট। দ্যাট মিনস প্ল্যানিং প্যাকেজ বা প্ল্যানিং কম্পোনেন্ট, দ্যাট মিনস দিস নিড মোর প্ল্যানিং, এবং যখন এটা আমরা ডিটেল জানবো তখন উইল গো ফর প্ল্যানিং, নট বিফোর দ্যাট। সেটাকে বলা হয় প্ল্যানিং প্যাকেজ। তার মানে WBS এর মধ্যে কিছু কিছু কম্পোনেন্ট থাকবে যেটা আসলে আপনি ওই মুহূর্তে ডিটেল জানেন না, পরে আপনি জানবেন, তখন আপনি ওটাকে ডিটেল প্ল্যান করবেন। তার এক মতো আপনি কম্পোনেন্ট লেভেলে রেখে দিবেন বা ওয়ার্ক প্যাকেজ লেভেলে রেখে দিবেন। পরে যখন ডিটেল জানবেন তখন আপনি অ্যাক্টিভিটি লেভেলে চলে যাবেন কাজ করার জন্য। এটা কি রোলিং ওয়েভ প্ল্যানিং বলতো? হ্যাঁ, রোলিং ওয়েভ প্ল্যানিং বা প্রোগ্রেসিভলি এলাবোরেট বলে আর কি। হ্যাঁ, এটা একটা অন্য টার্মও আছে যেটা আরো অনেক জায়গায় পাবো আমরা, রোলিং ওয়েভ প্ল্যানিং কিংবা প্রোগ্রেসিভলি এলাবোরেট। তার মানে হচ্ছে কি আমরা যখন রোলিং ওয়েভ প্ল্যানিং মানে হচ্ছে এটা যে নেয়ার টার্ম যেটা সেটাকে আমরা ডিটেইলি প্ল্যান করব, আর যেটা ফিউচার টার্ম এখন আমরা জানি সেটা আমরা পরে ডিটেইল প্ল্যানিং করব, সেটাকে বলা হয় রোলিং ওয়েভ প্ল্যানিং। আর এটার আরেকটা নাম হচ্ছে প্রোগ্রেসিভলি এলাবোরেট। আমরা যত প্রোগ্রেস করব, যত ডিটেইল জানবো, যত ইনফর্ম ডিসিশন নিতে পারবো, তত আমরা ডিটেইল এলাবোরেট করব আমাদের প্ল্যানিংটা। সেটাকে বলা হচ্ছে প্রোগ্রেসিভলি এলাবোরেট কিংবা রোলিং ওয়েভ প্ল্যানিং। ঠিক আছে, তার মানে প্ল্যানিং প্যাকেজটাকে আমরা পরে যখন আরো ব্রেকডাউন করবো তখন সেই প্রসেসটাকে আমরা বলবো রোলিং ওয়েভ প্ল্যানিং কিংবা প্রোগ্রেসিভলি এলাবোরেটেড। ওকে, সো উই আর অলমোস্ট ডান। স্কোপ বেসলাইন হচ্ছে এই চ্যাপ্টারে কিন্তু আউটপুট হচ্ছে স্কোপ বেসলাইন। স্কোপ বেসলাইনে কি থাকে? প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট, WBS ডিকশনারি, WBX এর প্রতিটা ওয়ার্ক প্যাকেজ এবং উইথ প্ল্যানিং প্যাকেজ সব মিলে আমরা বলি হচ্ছে স্কোপ বেসলাইন। বেসলাইন মানে কি? বেসলাইন মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের বাউন্ডারি, এইটাকে আমরা রেফারেন্স ধরে এক্সিকিউশনে চলে যাব, এবং আমরা যখন এক্সিকিউশন করব মিলাই দেখবো যে এইটাই আমাদের ডেলিভারি দিচ্ছে কিনা, এর বাইরে চলে যাচ্ছে কিনা, বা এটার চেয়ে ডেফিসিয়েট হচ্ছে কিনা। এইটা দেখে আসলে আমরা মনিটর করব, কন্ট্রোল করব আমাদের কাজগুলা। ঠিক আছে, তো সেটাকে বলা হয় স্কোপ বেসলাইন। যখন এটা তৈরি হয়ে যাবে তখন ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ নেব আমরা। ম্যানেজমেন্ট যখন অ্যাপ্রুভ করে ফেলবে তখন এই সমস্ত ডকুমেন্টগুলা কি হয়ে যাবে? বেসলাইন হয়ে যাবে। এবং আপনি যখন এক্সিকিউট করবেন, মনিটরিং কন্ট্রোল করবেন, এই বেসলাইনের উপর বেস করে আপনি অ্যাকচুয়ালের পারফরমেন্স বা ভেরিয়েন্স বা ট্রেন্ড বা ডেফিসিয়েন্সি ইউ উইল মেজার উইথ দ্যাট বেসলাইন। ঠিক আছে, এটা আর চেঞ্জ হবে না। যদি চেঞ্জ করতে চান তাহলে কি করতে হবে? যদি বেসলাইন চেঞ্জ হতে পারে কিন্তু, হ্যাঁ, কার প্রজেক্টে তো চেঞ্জ ইনএভিটেবল। চেঞ্জ যদি করতে চান তখন কি করতে হবে বলেন তো? যদি বেসলাইন হয়ে যাওয়ার পরে চেঞ্জ করতে হয়, আবার ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল। হ্যাঁ, এই এখন আমরা সংক্ষেপে এটাই মনে রাখি, আমাদের ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল লাগবে, বিকজ ইট ইজ অলরেডি অ্যাপ্রুভড বাই ম্যানেজমেন্ট যে দিস ইজ আওয়ার বেসলাইন। ফলে ওটার বাইরে আপনি যদি যেতে চান, যে আমার 6 তলা বিল্ডিং এর প্ল্যান করছি এবং ওটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন আবার 7 তলা চাওয়া হচ্ছে যে আমরা আরেকটা ফ্লোর বানাবো, তাহলে এটা তো আসলে আপনি প্রজেক্ট ম্যানেজার করলে হবে না, দিস ইজ বিয়ন্ড ইওর স্কোপ। সেইটা আপনার বেসলাইনের বাইরে যখন যাবেন তখন এটা কিন্তু পিএম এর কন্ট্রোলের মধ্যে নাই, এটা চলে যেতে হচ্ছে ম্যানেজমেন্টের কাছে বা স্পন্সরের কাছে, নেক্সট লেভেলে, এবং প্রপার কন্ট্রোল চেঞ্জ রিকোয়েস্ট দিয়ে এটাকে চেঞ্জ করতে হবে। দিস ইজ দ্য আইডিয়া ফ্রম মানে প্রেডিক্টিভ ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা আসলে WBS তৈরি করার জন্য এই সমস্ত জিনিস ইনপুট হিসেবে ইউজ করছি, রিভিউ করছি, টুল ইউজ করছি, মেইনলি কোন টুল ইউজ করছি? একটাই টুল এখানে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে ডিকম্পোজিশন। আর এক্সপার্ট জাজমেন্ট মানে কি? ওই যে বলছিলাম যে ওয়ার্ক প্যাকেজে যে এক্সপার্ট তাকে ইনভলভ করবো আমরা। এবং ফাইনালি আমরা পেয়ে গেলাম হচ্ছে স্কোপ বেসলাইন। এই যে স্কোপ বেসলাইন আমরা তৈরি করে ফেললাম। সো স্কোপ বেসলাইনের মধ্যে কি কি থাকে খেয়াল করছেন তো না? পরীক্ষায় কিন্তু একটা কমন প্রশ্ন থাকবে এবার, মানে আমাদের যেহেতু মাল্টিপল রেসপন্স প্রশ্ন থাকবে, বলবো যে স্কোপ বেসলাইনের কম্পোনেন্ট কি কি, চেক বক্স থাকবে। স্কোপ স্টেটমেন্ট WBS এন্ড হ্যাঁ, স্কোপ স্টেটমেন্ট WBS ডিকশনারি। হ্যাঁ, WBS ডিকশনারি, এই তিনটা। কিন্তু এখন কিন্তু দেখেন আরো দুইটা অ্যাড করছে,
এই ডাব্লিউবিএস এর একটা কম্পোনেন্ট কি, লাস্টের কম্পোনেন্টটা বলা হয় ওয়ার্ক প্যাকেজ, তাই না? আর একটা হচ্ছে প্ল্যানিং কম্পোনেন্ট। এই দুইটাকে কিন্তু এখন অ্যাড করা হয়েছে, বলা হয়েছে এই পাঁচটা হচ্ছে আমাদের স্কোপ বেস দেয়। সেটা একটু মনে রাখি, ডাব্লিউবিএস আগে আমরা বলতাম এবং ডাব্লিউবিএস ডিকশনারি। এই ডাব্লিউবিএস এর মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে ওয়ার্ক প্যাকেজ আর একটা কি প্ল্যানিং কম্পোনেন্ট বা প্ল্যানিং ওয়ার্ক প্যাকেজ। সো সব মিলেই হচ্ছে এখন স্কোপ স্টেটমেন্ট, স্কোপ বেস দেয়। সো পরীক্ষা যদি আসে তাহলে আপনাকে 5টাই টিক দিতে হবে আর কি, আর যদি 3টা আসে তাহলে আসলে এই 3টা দিতে হবে, স্কোপ স্টেটমেন্ট, ডাব্লিউবিএস এবং ডাব্লিউবিএস ডিকশনারি। অলরাইট, আমার মনে হয় 10টা পার হয়ে গেছে। এখন অ্যাজাইলের একটু আলোচনা বাকি ছিল। অ্যাজাইলের 4-5টা স্লাইড আমরা এতক্ষণ যা দেখলাম এটা আসলে মেইনলি হেভিলি ডিপেন্ডেন্ট অন ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রেডিক্টিভে আমরা এইভাবে আসলে কাজগুলো করি, রিকোয়ারমেন্ট কালেক্ট করি, কালেক্ট করার পরে সেটাকে আবার রিফাইন করে আমরা স্কোপ ডিফাইন করি, আর সেই স্কোপটাকে আবার ব্রেকডাউন করে আমরা ম্যানেজেবল কম্পোনেন্ট তৈরি করি ট্রেডিশনাল প্রজেক্টে। আর অ্যাজাইলে কিন্তু ডিফারেন্ট ওয়েতে করা হয়। কি করা হয় আমি নেক্সট এখান থেকে আলোচনা করব। কি করা হয়, সব রিকোয়ারমেন্ট নিয়ে কোথায় রাখা হয়, প্রোডাক্ট ব্যাকলগে রাখা হয়, প্রোডাক্ট ব্যাকলগে রাখা হয়, যেটা আমরা বলছি যে অ্যাজাইলের একটা আর্টিফ্যাক্ট। সো সব রিকোয়ারমেন্ট যেমন আমরা ট্রেডিশনালে কোথায় রাখলাম, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনে, এবং রাখলাম হচ্ছে স্কোপ স্টেটমেন্টে। আর এখানে হচ্ছে অলওয়েজ ইউ হ্যাভ টু কিপ অল রিকোয়ারমেন্টস ইন প্রোডাক্ট ব্যাকলগ। ঠিক আছে, এবং প্রোডাক্ট ব্যাকলগ যখনই বলবো তখন কি কি মনে রাখতে হবে যে ইট ইজ এ প্রায়োরিটাইজ লিস্ট। এটা কিন্তু এমন লিস্ট না যে উল্টাপাল্টা লিস্ট না, এটা একদম প্রায়োরিটাইজ। কিসের উপর প্রায়োরিটাইজ করা, কাস্টমার ভ্যালু বা কাস্টমার রিকোয়ারমেন্টস, কাস্টমার ভ্যালু, তাই না, বিজনেস ভ্যালু, ভ্যালুর উপর বেস করা, কমপ্লেক্সিটির উপর না যে এটা সবচেয়ে কমপ্লেক্স, হ্যাঁ বা এটা আমাদের সবচেয়ে সহজ কাজ ফলে এটা টপে। নো, বিজনেসের জন্য কোনটা সবচেয়ে ভ্যালু দিবে, কাস্টমারের জন্য কোনটা সবচেয়ে ভ্যালু, সেটা আমরা টপে রাখবো। প্রোডাক্ট ব্যাকলগের প্রতিটা আইটেমকে বলা হয় পিবিআই, প্রোডাক্ট ব্যাকলগ আইটেম। মানে একটা প্রোডাক্ট ব্যাকলগে ধর 100 আইটেম আছে, প্রতিটা আইটেমে কি বলা হয়, পিবিআই, প্রোডাক্ট ব্যাকলগ আইটেম। জেনারেলি এই প্রোডাক্ট ব্যাকলগ আইটেমটা ইউজার স্টোরি আকারে থাকতে পারে, থাকে আসলে জেনারেলি ইউজার স্টোরি আকারে, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর অনেক সময় নরমালি ফিচার বা আইটেম আকারেও থাকতে পারে। ঠিক আছে, যেমন আমার ক্যামেরা লাগবে, আমার এসএমএস ফ্যাসিলিটি লাগবে, এরকম থাকতে পারে। আর ইটারেশন ব্যাকলগ তো মনে আছে না, প্রোডাক্ট ব্যাকলগ থেকে আমরা যে আইটেমগুলো ইটারেশনের শুরুতে ডিসাইড করলাম আমরা নিয়ে কাজ করব, সেটা আমরা রাখি হচ্ছে ইটারেশন ব্যাকলগ। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। নেক্সট এসে আমরা এই ব্যাকলগ থেকেই শুরু করবো হচ্ছে ব্যাকলগের যে আইটেম সেটা ইউজার স্টোরেজ হিসেবে থাকে, ইউজার স্টোরেজ জিনিসটা কি এবং সেটা কিভাবে লেখা হয় এবং ইউজার স্টোরেজে কি কি কম্পোনেন্ট থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমি কিছুক্ষণ আসি, যদি প্রশ্ন থাকে ইউ ক্যান আস্ক মি এনি কোশ্চেন ইফ ইউ হ্যাভ। নজরুলের কোনো প্রশ্ন আছে নাকি? কোনো কথা বলতে শুনলাম না। আর আজকে বোধহয় ইঞ্জিনিয়ার মমিন আর মুসা জয়েন করেনি না? ভাইয়া একটা জিনিস নিয়ে একটু কনফিউজড, স্কোপ এবং রিকোয়ারমেন্ট তফাৎটা কি? হ্যাঁ, which one comes first and which one is next? হ্যাঁ, প্রথমে আসবে রিকোয়ারমেন্ট। আমরা যদি প্রসেসটা একটু মনে থাকে, প্রথমে হচ্ছে প্ল্যান করা, প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট। প্ল্যান স্কোপ ম্যানেজের দুইটা আসলে ডকুমেন্ট তৈরি করি আমরা, একটা হচ্ছে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান, কিভাবে রিকোয়ারমেন্ট ম্যানেজ করবো, একটা হচ্ছে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান। তারপর ওই প্ল্যান দেখে, এই দুইটা প্ল্যান দেখে আমরা প্রথমে এলিসিট রিকোয়ারমেন্ট কিংবা কালেক্ট রিকোয়ারমেন্ট করি। ঠিক আছে, ইন্টারভিউর মাধ্যমে, ফোকাস গ্রুপ, ডকুমেন্ট স্টাডি, নানান ভাবে করি। করার পরে সেটা কি হলো, রিকোয়ারমেন্ট আমরা কালেক্ট করলাম। এই রিকোয়ারমেন্টটা একটু বিভিন্ন ভাবে থাকবে, আসলে কাস্টমার একই কথা দেখবে যে বিভিন্ন ভাবে বলে। ঠিক আছে, কিন্তু আপনি কি করবেন, আপনার টিম এখন ওই রিকোয়ারমেন্টকে নিয়ে বসে ওটাকে রিফাইন করে তৈরি করতে হবে স্কোপ, যেটা আমরা নরমালি বাংলাদেশে বলে থাকি আসলে টর বলি, অনেক সময় সরকারি জায়গায় বলে টর, আমরা বলি স্কোপ। হ্যাঁ, স্কোপ অফ ওয়ার্ক বলি। সেটা কি, সেটাতে আসলে আপনি যে রিকোয়ারমেন্টগুলো পাইলেন, দেখবেন যে একজন বসে মানে বিভিন্ন স্টেকহোল্ডার বিভিন্ন কথা বলছে, আপনি দেখলেন যে একটা মাত্র যদি ডেলিভারি দেন তাহলে আসলে এই 5টা রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায়।
ঠিক আছে? যেমন মানে কাস্টমার বললো যে আমার লাস্টের লেভেলে, গেমের লাস্ট লেভেলে আমার বসের সাথে একটা ফাইট থাকতে হবে, বস প্লেয়ারের সাথে, ঠিক আছে? আবার আরেকজন বললো যে আমার লাস্টের লেভেলে এমন একটা ফাইট থাকতে হবে যেখানে আসলে আমি অলমোস্ট মানে যেটা আমার জন্য খুব ইম্পসিবল হবে, এবং যার সাথে ফাইট হবে তার অনেক ধরনের শক্তি স্ট্রেংথ থাকবে যেটা আমার নাই। এই যে বিভিন্ন জন কথা বলতেছে, কিন্তু সবাই কিন্তু অল আর টকিং অ্যাবাউট দ্য লাস্ট লেভেল, এবং যেটা আসলে সুপার লেভেল, যেখানে আসলে অনেক টাফ গেম খেলতে হবে। তো তখন আসলে আপনি এই রিকোয়ারমেন্ট থেকে ইউ উইল আইডেন্টিফাই যে কোন স্কোপটা, কোন আইটেমটা ডেলিভারি দিলে এই 5-6 জনের রিকোয়ারমেন্ট আসলে ফুলফিল হবে। সো হোয়াট ইউ আর ডুইং, আপনি রিকোয়ারমেন্টটাকে আরো রিফাইন করে আপনি ফাইনাল স্কোপ তৈরি করতেছেন। এবং এর মধ্যে স্কোপের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, কাস্টমার কিন্তু কাস্টমারের ভাষায় বলবে। যেমন কাস্টমার বলবে যে আমার বাড়িটা চাচ্ছি দক্ষিণমুখী, যাতে আমি মানে বাতাস পাইতে পারি, ঠিক আছে? বা আমার ঘরে সবসময় যাতে আলো বাতাস থাকে। ঢাকায় কি হয়, ঢাকায় তো আসলে বেশিরভাগ বাসায় কিছু কিছু রুমে অলওয়েজ লাইট জ্বালিয়ে রাখতে হয়। আমার বাসায় একটা রুম আছে যেখানে লাইট ছাড়া অন্ধকার। আর সে বললো যে আমার, হ্যাঁ, রিকোয়ারমেন্ট বললো যে আমার যাতে সবসময় আলো থাকে, এটাই সে বললো। কিন্তু কারণ আপনাকে স্পেকে ডিফাইন করতে হবে যে যদি সবসময় 24 আওয়ার্স মানে দিনের বেলা আলো রাখতে চাই, তাহলে আসলে আমার ডিজাইনটা কিরকম হতে হবে, ঠিক আছে? কি কি ফিচার দিতে হবে, বাসাটা কোন মুখী হতে হবে। স্কোপটা আসলে ক্লায়েন্ট দিবে, সরি রিকোয়ারমেন্টটা দিবে ক্লায়েন্ট, আর স্কোপটা হচ্ছে মেইনলি আমরা বানাবো মানে প্রজেক্ট থেকে আসলে স্কোপটা বানানো হবে। হ্যাঁ, ওকে, আরো ডিটেইল এবং আরো একদম কমপ্লিট যাতে। এবং আসলে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন এবং স্কোপ স্টেটমেন্ট দুইটাই সবচেয়ে চাওয়া হয়, এক্সপেক্টেড যে দুইটাই আসলে আমরা সিগনেচার করে নেব, অ্যাপ্রুভ করে নেব বাই কাস্টমার, ঠিক আছে? তাহলে কি হবে, তাহলে এটা লক হয়ে গেল। যদি আমরা লক না করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রজেক্ট শুধু এক্সপান্ড হতে থাকে। সো এটা আসলে এক্সপেক্টেড যে আমরা এটা হওয়ার পরে, স্কোপ স্টেটমেন্ট তৈরি হওয়ার পরে, ডাব্লিউবিএস তৈরি হওয়ার পরে উই শুড টেক সাইন আপ ফ্রম দ্য কাস্টমার, এবং ওইটাই কিন্তু আমাদের স্কোপ বেস দেন হবে যখন সাইন আপ হয়ে গেল, অ্যাপ্রুভড। জি জি। আচ্ছা, দুইটা টার্ম ভাইয়া আমরা আমাদের এখানে মাঝে মাঝে ইউজ করি, পিএমপি তে আছে কিনা আমি ঠিক জানি না। একটা হচ্ছে বিআরডি বলি আমরা, বিজনেস রিকোয়ারমেন্ট ডেসক্রিপশন, যেটা আসলে ক্লায়েন্ট বা কাস্টমার থেকে আসে। আর আরেকটা টার্ম আমরা বলি এসআরএস আমাদের সফটওয়্যারের জন্য, যে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। তো আমার মনে হচ্ছে বিআরডিটা আসলে যেটা আমরা রিকোয়ারমেন্ট বলছি এটা হচ্ছে আসলে বিআরডি, আর এসআরএস যেটা বলছি যেটা আসলে প্রজেক্ট থেকে তৈরি হবে সেটাকে আসলে আমরা স্কোপ বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার আমাদের আইটি প্রজেক্টে মানে এই দুটো ডকুমেন্ট আসলে এইভাবে ইউজ হয়। ওকে ওকে ওকে, যেভাবে বললেন আর কি। হ্যাঁ, রিকোয়ারমেন্টটা হচ্ছে বিআরডি আর এটা হচ্ছে এসআরএস। ঠিক আছে।